আমি যখন আবৃত্তি চর্চা করেছি তখন আমি অভিনেতা ছিলাম না। আমি যখন অভিনয় শিক্ষা করতে এসেছি তখন আমি আর আবৃত্তি চর্চায় ফিরে যাই। প্রথম যেটা পেলাম রবীন্দ্রভারতী একটা ক্লাসরুমে ছেলে মেয়ে একসাথে। আমি সংগ্রামের সঙ্গে প্রায় বছর ধরে হলো আর যুক্ত নই। ও কারণ আমি থিয়েটারের সাথেই বছরখানেক হলো যুক্ত নই। মন খারাপ লাগে না? খুব একটা নয়, আশ্চর্য। আমি যখন অভিনয় করতে এসেছি এবং যে মানের অভিনয়, তার থেকে অনেক, অনেক শতাংশ বেটার অ্যাক্টিং ওর জীবনের শুরুতেই এসে করেছে অনিন্দ্য সেন। অঞ্জনদার সাথে ১ ঘন্টা কথা বলার পর মনে হবে এইটা লাইফ, এইটাকেই লাইফ বলে। অঞ্জনদা তোমার পুরো বৈচিত্র্যটা, ভ্যারাইটিটা শুষে খেয়ে নিতে পারে। অঞ্জনদার বাড়ি থেকে বেরিয়ে তোমার মনে হয় জীবনে যদি কিছু হতে হয় অঞ্জন দত্ত হোক। নমস্কার। আজকে সহজ কথায় এক আশ্চর্য মানুষের গল্প। যে মানুষকে আমার প্রথম দেখা মঞ্চে তাকে দেখে বিস্মিত হয়েছি এবং তার মেধা, তার প্রত্যেকটা জিনিস মঞ্চে তা রাজা লিয়রে হোক বা দেবী সর্পমস্তায় মুগ্ধ করে রেখেছিল। তারপর সে বিস্ফোরিত হয়েছে বলা যায় বাংলার সিনেমার সিনে। বাংলার দর্শক তাকে মাথায় করে নিয়েছে। তারপর সে নিজের শাখা প্রশাখা বিস্তার করেছে নানা রকম শিল্পের দিকে। তা কখনো গানে, কখনো পরিচালনায়, কখনো লেখায়। কিন্তু কাছ থেকে তাকে দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সব কিছুর ঊর্ধ্বে সে একজন অত্যন্ত দরদি টেকনিশিয়ান। সে প্রত্যেকটি টেকনিশিয়ান যে তার ইউনিটে আছে তাকে নিজের কমরেড মনে করে। এরকম আশ্চর্য এক মানুষ, এরকম একটা নরম মানুষ অনির্বাণ। আমার বন্ধু অনির্বাণ, আমার ভাই অনির্বাণ, সবার প্রিয় অনির্বাণ ভট্টাচার্যকে সহজ কথায় অনেক স্বাগত। ধন্যবাদ রাহুলদা, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে মেদিনীপুর শুরুটা কিসের শুরু হচ্ছে জীবনের? জন্ম মেদিনীপুরে। জন্ম মেদিনীপুরে। তারপর নাটক তোমার জীবনে কিরম ভাবে ঢুকলো? জাস্ট মানে একদমই একটা কি বলবো, এটা অচেনা বা অনির্দিষ্ট একটা অ্যারো দেখে ঢুকে পড়ার মতো। এটা আমি বলেছি বহু জায়গায় একই রকম, সেটা যে খুবই মানে অনাটকীয়, খুবই নাটকে এসে পড়াটা, যে 11-12 ইত্যাদি করে আর মনে হচ্ছে যে পড়াশুনো করতে ভাল লাগছে না। আর আমি হয় না নিজের একটা বোঝা সমস্ত যাচ্ছে গানের গলা নিশ্চয়ই ততদিনে সবাই বলছে বাহ ছেলেটা ভালো গায় পাড়ায় বা সেরকম করে তো গাই না। আর টিফিন পিরিয়ডে। হ্যাঁ, আর আমাদের সময়টা, আমি ৮৬ সালে জন্মেছি, আমি 90s এ বড় হয়েছি। তো আমাদের সময়টা না এত মানে একজনের প্রতিভা আছে, ইটস গুড ফর দ্যাট। মানে গুড ওই ওই দেয়ার ফ্যামিলি, ওইটুকুই। এবার একটা অ্যাম্বিশন তৈরি করা, এবার এগুলো সব মানে ইকোনমিক্যাল লিবারালাইজেশন এর পরে এসছে। আমরা তখনও একেবারে এগুলোর খপ্পরে ছিলাম না ওখানে। আবৃত্তি শিখতাম। তাতে পাড়ার কয়েকজন বলতেন যে অনির্বাণ ভালো আবৃত্তি করে, বা গানের মাস্টার মশাই আসতো আমাকে আর বোনকে গান শেখাতে, বলতো তোমার গলায় সুর আছে। এইটুকু নিয়েই তখন আমাদের খুশি থাকার চল ছিল। আমি নাটকে আসি, আমি নাটকে আসবো বলে নয়। আমি আসলে আসতে চেয়েছিলাম বাড়ির বাইরে। হ্যাঁ, একটা একটা খুব অভিযানের ইচ্ছে হচ্ছিল যে আমার মেদিনীপুরটা মনে হচ্ছে আমাকে বোর মানে কেমন একটা আটকে যাচ্ছি মনে হচ্ছে। কলকাতায় যাবো, একটু নিজের মতো করে এক্সপ্লোর। ডাঙাটা আর একটু বড় করতে ইচ্ছে কানাডা, করছে। হ্যাঁ, তার কোনো অভিমুখ ছিল না সেটা যে এইটা করবো, এইটা জানবো, দেখবো, এবার জগৎটাকেই ছিল মূলত। সেটা করতে, করতে পড়াশোনায় তো ভালো নই, একাডেমিক্যালি তো বিরাট কিছু হওয়ার চান্সেস ছিল না। আর কোনো রকমের আমি মানে খুব ভারী আর্থিক সহায়তা আমার ফ্যামিলি থেকে সম্ভব ছিল না। আমি এখানে এটা পড়তে যাবো, সেখানে সেটা পড়তে যাবো। তাই চলে এসেছি আরকি। দিয়ে নাটক নিয়ে পড়তে ঢুকে গেলাম রবীন্দ্রভারতীতে, তারপর চলছে গাড়ি। এইখানে আমার একটা প্রশ্ন। আমি অনেককে আর তুমি আজকে আমাকে কারেক্ট করে দাও, একদম পাবলিকলি কারেক্ট করে দাও। অনেককে বারণ করেছি যারা অভিনয় করতে চায় তাদেরকে আবৃত্তি শিখতে। এই যে তুমি বললে ছোটবেলায় তুমি আবৃত্তি শিখেছো, তা সত্ত্বেও তুমি ক্যামেরায় সফলভাবে অভিনয় করতে পারছো, এইটা কিন্তু একটা ওয়ান অফ কেস। কারণ মানে তুমি
আমি সৌমিত্রবাবুকে মাথায় রেখেই বলছি, সৌমিত্রবাবুর শুরুর শিক্ষাটা কিন্তু শিশির ভাদুরী, থিয়েটার, তারপর আবৃত্তি যে উনি যান। কিন্তু তুমি যে শুরুটা আবৃত্তিতে করে তারপর করতে পেরেছো, এতে তোমার কখনো মনে হয়নি যে তোমার বাধা হতে পারে কখনো অভিনয়ে, বা কোনো লাভ হয়েছে? আমি যখন আবৃত্তি শিখতে ঢুকেছিলাম অত্যন্ত ছোট বয়সে, হ্যাঁ। আমি খানিকটা তখন তো দূর দূরান্ত অভিনয়ের নেই, এবং আমি মানচিত্রে নেই। বেশ খানিকটা বড় বয়স অব্দি, মানে আমি বলছি ক্লাস 10 পর্যন্ত করেছি আমি। অনেকে এখন চেনেন শোভন সুন্দর বসুর বাবার কাছে আমি আবৃত্তি শিখতাম, শিব সুন্দর বসু, মেদিনীপুরে গোলকুমার চকে বাড়ি। তো আমি যখন আবৃত্তি শিখেছি তখন তো আমি অভিনয়ের কথা ভাবিনি। আর তুমি যেটা জানতে চাইছো সেটা হচ্ছে কম্পার্টমেন্টালাইজ করা যায় না, আবৃত্তি সংলাপ নয়। আর অভিনয়ের সময় আমরা যেগুলো বলি সেটা সংলাপ, ঠিক যেভাবে গান সংলাপ নয়। মানে কেউ কেউ ধরছি, কেউ গান আবার আমি করে। এখানে একটু ঢুকলাম, তুমি আবার আমরা কোয়ারেন্টাইনের সময় সবাই যে যার ঘর থেকে কিছু না কিছু করার চেষ্টা করছিলাম, তখন একটা প্ল্যাটফর্মে তুমিও ছিলে, আমিও ছিলাম। তুমি আশ্চর্য গল্প পাঠ করেছিলে। এবার আমি জিজ্ঞাসা করছি, সংলাপ, আবৃত্তি, গল্প পাঠ, এই তিনটে কি করে আলাদা? গল্প পাঠে আবার কিভাবে আলাদা হয়ে যাচ্ছে প্রথমত সেটা? আবৃত্তি আমাকে যেটা শেখানো হয়েছিল সেই সময়, তারপরে অনেক ইভ্যালুয়েশন হয়েছে। মানে মানে আমি যেদিন এভলিউশন হয়েছে। আমার প্রথম মনে আছে, আমি যেদিন কলকাতায় এসে, হ্যাঁ, এভলিউশন হয়েছে। আমি কলকাতায় এসে যেদিন প্রথম শক্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে কবিতা শুনি ক্যাসেটে, আমার আমার তখনকার যিনি শিক্ষক তিনি শোনান, তখন আমি সম্পূর্ণ অবাক এবং হতবাক, আশ্চর্য হয়ে যাই যে এটা কি? এবং আমি দেখলাম যে সেটা আমাকে একেবারে বিমোহিত করে ফেলেছে। এমন তো নয় যে এই অদ্ভুত আশ্চর্য কবিতা পাঠটা শুনে, যেখানে কবি নিজের কবিতা পড়ছেন, সেটা শুনে আমার যে খুব মনে হলো যে খুব একটা ভালো হয়নি, তা তো নয়। তাহলে আমি যেটা চর্চা করতাম সেটা কি? দুটোরই দুরকমভাবে আলাদা নান্দনিকতা আছে। আমি যে পরবর্তীকালে যখন গল্প পাঠ করেছি, তুমি যে সময়ের কথা বলছো, সেটা একেবারেই আমি একজন অভিনেতা হিসেবে করেছি। আমি যখন আবৃত্তি চর্চা করেছি তখন আমি অভিনেতা ছিলাম না। আমি যখন অভিনয় শিক্ষা করতে এসেছি তখন আমি আর আবৃত্তি চর্চায় ফিরে যাইনি। কিন্তু আমার মনে হয় যে কেউ যদি কম্পার্টমেন্টালাইজ করতে পারেন, যেমন ধরো অনেক সময় আমরা বলি যে নৃত্যশিল্প থেকে অভিনয় এলে তাদের শরীরে, আঙুলে, তাদের মুদ্রায়। চোখে এক ধরনের একটা মুদ্রা এসে যেতে পারে। কিন্তু এরকম অনেক উদাহরণ আছে। কমল হাসান। হ্যাঁ, বা মাধুরী দীক্ষিত। মাধুরী হ্যাঁ, দীক্ষিত। অনেকেই আছেন যাদের কিন্তু ওটা চলে আসেনি। আ সেরকমই কেউ যদি কম্পার্টমেন্টালাইজ করতে পারেন, এটা গানের এক্সপ্রেশন এটা, আবৃত্তি এটা, আর অভিনয় এটা, তাহলে আমার মনে হয় খুব অসুবিধা হওয়ার কথা নয়। আরেকটা কি হয়, অনেকের না প্রভাব থাকে। মানে অনেকের জিনের মধ্যে একটা জিনিস থাকে। যেমন আমাদের এখানে সহজ কথাতেই কথা বলে গেছে, আ তোমারও খুব প্রিয়, আমারও খুব প্রিয় সত্যম। সত্যমের যেমন একটা একেবারে খুব অন্তর্নিহিত ট্যালেন্ট হচ্ছে, ও ভীষণই ভালো অন্য একজনের অভিব্যক্তিকে করতে পারে, মিমিক করতে পারে। মিমিক করতে পারে, এবং তাতে আমি একদম কাট মিমিক্রি বলবো না, নকল নবিশি বলবো না, তাতেও নিজের নিজস্ব একটা রসবোধ মেশায়। এবার এটা না কিছু মানুষের, আমার এটা মাঝে মাঝেই মনে হয় আমার মধ্যে কি এটা আছে। কারণ আমি খেয়াল করে দেখেছি, আমি একটা লোকের সাথে খুব বেশি দিন থাকলে, সঙ্গ করলে, তার একটা কিছু না কিছু আমার মধ্যে ঢুকে যায়। যেমন এটা আমারও একটা উদাহরণ দিই। আমি একটা পয়েন্ট অফ টাইম সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে খুব রেগুলার কাজ করেছি। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, অ্যাসিস্ট্যান্ট থেকে অভিনেতা হয়েছি। তখন সুমনদার, মানে লালদার এক ধরনের একটা মুখভঙ্গি আছে। লালদা যখন খুব কনসেনট্রেট করেন কোনো কিছুতে, তখন লালদার চোখটা ছোট ছোট হয়ে যায়, আর এই জ লাইনটা একটা উন্নত হয়ে যায়। সেটা পরবর্তীকালে খেয়াল করে দেখেছি অরুণবাবু, নীলদারও আছেন। আমার ওই ফেজটাতে আড্ডা মারছি, কোনো একটা বন্ধুদের সাথে আড্ডা মারছি, মানে মুখটা এরকম হয়ে গেল। তখন আমি খেয়াল করি, হ্যাঁ, টানা ৩ মাস সুমনের গান শুনলে, আমি শ্যামল মিত্রর গান গাইলেও সুমনের মতো বাদক। মানে এটা অনেকের মধ্যে থাকে, প্রভাবিত হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু যেহেতু আমি আজকে বলতে পারি যে আমি অভিনয় চর্চা, আবৃত্তি চর্চার থেকে অনেক বেশি সময় ধরে করেছি, ফলে তো আমার অতটা হয়তো আমার উপর প্রভাব বিস্তার করে না। রবীন্দ্রভারতী তোমাকে কি দিল? মানে ওখানে
গিয়ে তুমি কাদের সান্নিধ্য পেলে যেটা তোমার মনে মনে হয়েছে পরবর্তীকালে তোমাকে, তুমি কি দ্বিজেন বাবু এদের তার আগে আমি প্রথম যেটা পেলাম রবীন্দ্রভারতী একটা ক্লাসরুমে ছেলে মেয়ে একসাথে। ফ্যান্টাস্টিক, এটা যে আমাদের কি পাওয়া। আমি এটা পড়ে করে পেয়েছি ক্লাস 5 পর্যন্ত, হুম, প্রথম নয়। হুম। কিন্তু এরপরে হ্যাঁ, বড় তারপরে আমাদের হওয়ার হাই পরে স্কুলটা। হাই স্কুলটা হচ্ছে একেবারে একটা হ্যাঁ, ছেলে ছেলে সব হতে হতে তারপরে প্রথম সেটা আমাদের একটা রুম ছিল, রুমটা কত 32 না কত, সেটা ছিল কমন রুম ফার্স্ট ইয়ারে, মানে সমস্ত ডিপার্টমেন্টের ভোকাল মিউজিক, ড্রামা, ডান্স, রবীন্দ্রসঙ্গীত, পারকাশন, সমস্ত ফাইন আর্টসের সমস্ত ডিপার্টমেন্টের কমন ক্লাসটা ওখানে হতো ফার্স্ট ইয়ারে। এই একদম টপে একটা রুম ছিল, তো সেখানে হচ্ছে মানে মানে সব ডিপার্টমেন্টের মেয়েরা, সব ডিপার্টমেন্টের ছেলেরা। আমি নাটক নিয়ে পড়তে এসেছি, কেউ তবলা নিয়ে পড়তে এসছে, কেউ কুচিপুড়ি নিয়ে পড়তে এসছে, কেউ কীর্তন নিয়ে পড়তে এসছে। ওইটা আমার রবীন্দ্রভারতীতে প্রথম, আমাদের শিক্ষক শিক্ষিকাদের আগে প্রথম ওইটা আমার। ওটা আমার কাছে কমপ্লিটলি একটা নতুন জীবন। আমার এখনো মনে আছে আমি রবীন্দ্রভারতীতে আমি কলকাতায় এসে কোলে মার্কেটে আছি, সেটা অনেকেই জানেন এখন। আম কোলে মার্কেটে তুমি একা ছিলে না তোমার একজন কেউ রুম পার্টনার ছিল? আমি বিভিন্ন লোকজনের সাথে হ্যাঁ। থেকেছি। কিছুদিন থেকেছি দিনদার সাথে, অশোক দিনদা। হ্যাঁ। আর শান্তদা বলে একজনের সঙ্গে কিছুদিন থেকেছি। শান্তদা নর্থ বেঙ্গলের ক্রিকেটার। মানে কলকাতায় খেলতেন সিএবিতে। আমাকে ওখানে ব্যবস্থা করে দিয়েছিলেন আমার বাবার বন্ধু হতেন অনিল শিকারিয়া, তার ভাই সুশীল শিকারিয়া। তুমি নিশ্চয়ই হ্যাঁ, আমার সুশীল দা হ্যাঁ, খুবই সুশীল কাকু ওখানে বন্দোবস্ত করে দিয়েছিলেন ওই ক্রিকেটের কানেকশন থেকে। তো আমি ওইখানে থাকতাম, তো ওইখানে প্রথম ২ দিন রবীন্দ্রভারতীতে আমি ঢুকতাম প্রসেনজিৎ কি সেই সময়ের বন্ধু? কে? প্রসেনজিৎ? বর্ধন? প্রসেনজিৎ বর্ধন? হ্যাঁ। না, না, প্রসেনজিৎ বর্ধন রেপার্টরির বন্ধু। আচ্ছা। আ ব্যা আমি ঢুকতাম হচ্ছে সেন্ট্রাল এভিনিউর দিকের গেটটা দিয়ে। ঢুকে আমি ওই দিকের গেট দিয়ে ঢুকেছি, ঢুকে ওই বিল্ডিংটার কাছে গেছি, এবার দেখতে পাচ্ছি সব যাতায়াত করছে, সবাই আমার দিকে তাকাচ্ছে। কে এলো? খুব নজরে তাকাচ্ছে তা না, স্বাভাবিকভাবে তাকাচ্ছে। আর গোটা ক্যাম্পাসটা থেকে, জোড়াসাঁকো ঠাকুরবাড়িটা থেকে, আমি এর আগে গেছি অ্যাডমিশন টেস্ট দিতে গেছি। এটা কিন্তু ফুল একদম ফাংশন করছে একটা ইউনিভার্সিটি। তার না একটা রোর হয়। তার একটা আসছে আরকি। শুনেই পালিয়ে এসেছি। ২ দিন ১ম কিছুতেই ঢুকতেই পারছি না। এত ভয় আমার। তারপরে ৩য় দিন এরকম মিনমিন করে গেছি। তখন আমার বন্ধু, তুমিও চেনো, এখন অভিনেতাও এবং ও আ ওই রূপসজ্জা শিল্পী হিসেবে খুবই পরিচিত থিয়েটারে, সঞ্জয় পাল। ও একদিন কাউবয় হ্যাট পরে, একটা জিন্সের জামা, জিন্সের প্যান্ট আর একটা উঁচু জুতো। "এই তুই কে?" আমি বললাম, "আমি এরকম অনির্বাণ।" "তুই কোন ডিপার্টমেন্ট?" আমি বললাম যে, ড্রামা ডিপার্টমেন্ট।" "তুই তো প্রি-ডিগ্রি নয় ভাই।" আমি বললাম, "না, কি প্রি-ডিগ্রি কি? হ্যাঁ, তুই তো নতুন, চলে আয় আমাদের দলে।" বলে আমাকে ও নিল সঞ্জয় দলে। এইবারে ওই ঠাকুরদার ক্যান্টিন টুকুস-টাকুস করতে, করতে আমার মাস ২-১-৩ সময় লেগেছিল ব্যাপারটাতে মিশতে। মাস ২ হয়তো ব্যাপারটাতে মিশতে। তারপর একদম নতুন একটা জীবন। বন্ধু-বান্ধব, কলেজ, ক্যান্টিন সবকিছু নিয়ে নতুন একটা জীবন। আমি থিয়েটারে সিরিয়াস হয়েছি। মানে আমি এই ফেজটার অত্যাশ্চর্য ভাবটা কাটিয়ে সিরিয়াস থিয়েটারে ঢুকেছি, আমাকে তথাগত নিয়ে গেছিল অদ্রিজাদির কাছে। আমি তখন ওই দোকানে থাকতাম, সেন্ট্রাল কলকাতায় কিছু অ্যামেচার গ্রুপে করতাম থিয়েটার। আ তারপরে তথা বলল, "তুই এগুলো কি করছিস? এইসব ছোটখাটো গ্রুপ এসব অফিস করে এসে এরকম নাটক করে, ওগুলো চল, আমরা তো নাটক নিয়ে পড়ি, আমরা এরকম করব নাকি?" হ্যাঁ, খুব জ্ঞান-ট্যানের, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। "চল আমি তোকে নিয়ে যাচ্ছি" বলে দমদমে আ হরেকৃষ্ণ সেট লেনে নিয়ে গেল। সেখান থেকে আমার তারপরের ৫ বছর ডিটারমিন্ড হলো। তারপর রেপার্টরি ওই গাড়ি চলছে। তোমার জীবনে শিক্ষকদেরকে প্রচন্ড গুরুত্ব দাও। মানে আ যখন আমরা আ 'দুর্গরহস্য' শুটিং করছি, গোটা পৃথিবী একদিকে, চন্দনদা কিন্তু তোমার কাছে আরেকটা দিকে। হুম, কারণ তুমি তার আন্ডারে একটা প্রোডাকশন হলেও করেছো। হুম, তার মানে তুমি তো তুমি তার ছাত্র। হুম। এই বোধগুলো কি পারিবারিকভাবে পাওয়া নাকি আ পরবর্তীকালে অ্যাকোয়ার করা? দেখো, আমি আমার সবকিছুই আমি পুরোপুরি করেছি। মানে আমার ভেতরের চলনটা আসে একেবারেই ভালোবাসা থেকে। মানে শিক্ষকের প্রতি ভালোবাসা।
একজন বন্ধুর প্রতি ভালোবাসা, বান্ধবীর প্রতি ভালোবাসা, প্রেমিকা, স্ত্রী, মা, বোন, কোথাও যদি ভালোবাসা না থাকে আমি তাকে আলাদা করে কোনো রকম কিছু তাকে আমার দেওয়ার থাকে না। চন্দনদাকে কেন আমি আমার শিক্ষক বলি, কেন আমি যাদের সাথেই যাদের থিয়েটারেই কাজ করেছি শিক্ষক বলি না, কারণ চন্দনদার সঙ্গে আমি যে কাজটি করেছিলাম সেখানে চন্দনদা যতখানি না পরিচালক হিসেবে আমাকে গাইড করেছিলেন তার থেকে অনেক বেশি অভিনয় শিক্ষক হিসেবে গাইড করেছিলেন। এবং ওই সময়টা জুড়ে নাট্য-আননের একটা ব্যাপার তুমি নিশ্চয়ই জানো যে রিহার্সালের পরে একটা কফি, চা খাওয়ার ব্যাপার থাকে। ওরা আমাকে নিয়ে যেতেন আড্ডা। আমার চন্দনদা ভীষণই কথা বলতে ভালোবাসেন এবং দেশ-বিদেশের অভিনয় নিয়ে কথা তো ওই সময়টা চন্দনদাকে আমার পরিচালকের থেকে অনেক বেশি আমার অভিনয় শিক্ষক বলে মনে হয়েছিল। অনেকগুলো জিনিস, অনেকগুলো লেয়ারের ভাবনা সেটা আমাকে চন্দনদা শিখিয়েছিলেন। সেই অর্থে আমাকে অর্ণদাও অনেক কিছু শিখিয়েছে। কিন্তু সেটা একেবারেই পরিচালক হিসেবে। বা আমি হয়তো থিয়েটারের ছাত্র হিসেবেই অর্ণদার কাছ থেকে অনেক কিছু শিখে নিচ্ছি। কিন্তু চন্দনদার ক্ষেত্রে এক ধরনের একটা সম্পর্কটা এমনভাবে হয়েছিল যেরকম লালদার কাছে আমি অনেক কিছু শিখেছি। লালদারটা জানতেই চাইতাম, বলো। লালদার কাছে আমি আমার পরিচালনার পার্টটা আমার লালদার কাছে শেখা। মানে থিয়েটার পরিচালনা। আমি তো ভীষণই থিয়েটার পরিচালক হতে চেয়েছিলাম। করেওছি ২-৩ টে কাজ। আ ভবিষ্যতে দেখি জানি না করব কিনা। কিন্তু এইটা মানে আমি যে থিয়েটার অ্যাক্টর নয়, আমি যে থিয়েটার ডিরেক্টর হতে চাই, এইটা ১ম বাসনাটা আমার মধ্যে এই করে দেয় লালদা। মানে থ্রু রাজা লিয়ার, থ্রু যারা আগুন লাগায়, লালদার আগের যে কাজ। আমি যদিও একদম মানে দুর্দান্ত গোল্ডেন প্রোডাকশন গুলো যেগুলো বলা হয় সেগুলো দেখিনি। আমি তিস্তা পার দেখিনি। আমি গন্তব্য তো? হ্যাঁ, গন্তব্য দেখিনি। কাঙাল মাসাক দেখেছি। কাঙাল মাসাক মধুসূদন মঞ্চে দেখেছি। তারপরে সব কাজগুলো আগুন মুখ বলে একটা থিয়েটার ম্যাক্স মুলার ভবনে করতো লালদা। সেটা দেখে আমার মানে এই তো মানে আমাদের একদম আমরা সব সাংঘাতিক ফ্যান বয় ছিলাম। তারপর যখন কাজ করার সুযোগ আসে, আমি অনেক কিছু শিখেছি। কিন্তু একমাত্র চন্দনদা এই সবার মধ্যে থেকে এমন একজন আমার শিক্ষক, যার সাথে আমার একটা কানেকশনই তৈরি হয়েছিল যে উনি আমাকে অভিনয় শিক্ষা দান করছেন, আমি ওর কাছে অভিনয় শিক্ষা গ্রহণ করছি। অদ্রিজাদির পরে সেটা চন্দনদাই এবং তারপরে সিনেমার ক্ষেত্রে সেটা অপর্ণা সেন। দেখো, একদম উপরে অপর্ণা সেনের নাম লেখা। তার কারণ তুমি নিজে আমাকে বলেছিলে যে তোমার ডিরেক্টোরিয়াল স্টাইলে যদি কারো প্রভাব থাকে সেটা সব থেকে বেশি তোমার আরশিনগরে রিনাদির সাথে কাজ করে তুমি খুব প্রভাবিত হয়েছিলে এবং তোমার খুব প্রসেসটা প্রসেস হ্যাঁ কমপ্লিটলি। আমি যে প্রসেসে আজ পর্যন্ত ফাংশন করি পরিচালনার কাজে, কমপ্লিটলি রিনাদির কাছ থেকে পাওয়া। পুরোটা একদম ছাপা বলা যেতে পারে। রিনাদির অনেক পড়াশোনা, আরো অনেক বেশি গভীরতা, বয়স সবকিছু নিয়ে আরো অনেক উনি আরো বেশি। কিন্তু যে প্রসেসটাতে উনি আমাকে নিয়ে গিয়ে ফেলেছিলেন আরশিনগর এবং তার থেকে অনেকটা বেশি, যেহেতু বড় রোল করেছি আমি ঘরে বাইরে আজে, নিখিলেশ চৌধুরী আরো কাছ থেকে আরো বেশি করে সেই প্রসেসটা আমি করেছিলাম। আমি যতজনের সঙ্গে কাজ করেছি আমার বিচারে ওটা আদর্শ প্রসেস মনে হয়েছে একজন পরিচালক এবং অভিনেতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমাদের এই সেটআপে। এবার আমি একেবারেই বলতে চাই না যে অন্যান্য যে প্রসেসগুলো বা যার এট অল কোনো প্রসেস নেই সেটাও একটা প্রসেস হতে পারে। কোনোটাকেই আমি দিগে দিতে চাই না। এইটাই একমাত্র প্রসেস। আমার মনে হয়েছে আই এম ভেরি ফ্রেন্ডলি টুয়ার্ডস মানে ওইটার সাথে আমার পক্ষে কনভিনিয়েন্ট। হ্যাঁ, আমি ওইভাবে চলি। আমার মনটা, আমার মস্তিষ্ক ওইভাবে চলে। তাই আমার মনে হয়েছে যে রিনাদির পথটা আমার ফলো করা উচিত। তুমি কবে বুঝতে পারলে যে নাও ইউ আর বিং টেকেন সিরিয়াসলি? থিয়েটারে বলছি, তখনও আমি সিনেমায় যাওয়া শুরু হয়নি তোমার, কিন্তু তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে, সেটা তো একজন একটা নিজেও কি টের তো পায়? তুমি কোন প্রোডাকশনের পর শুরু হলো সেটা? কোন নাটকটার পর? সর্পমাস্তা? রাজা লিয়ার তো খুব সাকসেসফুল একটা প্রযোজনা ছিল। হ্যাঁ। মিনার্ভাতে হলেই হাউসফুল হয়ে যেত। টিকিট নিয়ে একটা মারামারি পড়ে যেত। রবীন্দ্র সদন, গিরিশ, মধুসূদন পরবর্তীকালে যেখানে যেখানে হয়েছে হাউসফুল হয়ে গেছে। এবারে মূলত সুমন মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুগলবন্দির কারণেই সেইটে অনেকখানি হতো। কিন্তু আমি যেহেতু সেখানে অনেকটা বড় একটা রোল করতাম, এডমান্ডের চরিত্র, খুবই স্বাভাবিকভাবেই আমি মানুষের নজরে আসতাম এবং তখন টুকটাক বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, আমি বড় মাঠে খেলছি এখন। সেটা আমি বুঝতে পেরেছিলাম। সর্বমস্তার সময়ও বুঝতে পেরেছিলাম যে আমি বিগ গ্রাউন্ডে আমার চলছে।
কিন্তু এগুলো নিয়ে কোনো কালেই আমার তাহলে এবার কি বদলে ফেলতে হবে, মানে এসব কোনো চিন্তা আমার ছিল না। আমি যেমন আছি তেমনই আছি। জানি না এই কথাটা আজকে বলাটা কতটা সমীচীন হবে। আমি ন্যাজার্ড বলে একটা জায়গা আছে সুন্দরবনে, সেখানে একটা নাট্য উৎসব হয়। সেখানে আমি একটা নাটক করতে গেছি। কি নাটক আমার এখন ঠিক মনে পড়ছে না। বোধহয় সর্পমস্তাই। তখন আমাকে একজন পরিচালক ফোন করে বলেন যে, শোন, এবং আমার কাছে একজন জানতে চেয়েছে যে গত 10 বছরে বা গত গত 2 বছরে বা 3 বছরে, আমার বছরটা মনে নেই, কার তোমাকে মনে হচ্ছে যে মঞ্চের জায়গা থেকে খুব প্রমিসিং? তো সে হচ্ছে একজন মিডিয়া ব্যারন আরকি, হ্যাঁ? সেটা তখন যেই পরিচালক বললেন, "আমি কিন্তু তোর নাম বলেছি।" আমি তখন বললাম, "ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।" তারপর দেখলাম একটা আর্টিকেল বেরিয়েছে আনন্দবাজারে। বলেও ফেললাম নাম। সেখানে নাম লেখা আছে আমার। যে কারা, কারা প্রতিশ্রুতি সম্পূর্ণ, সেখানে আমার নাম। তখন আমি বুঝলাম যে আচ্ছা, এটা হচ্ছে ওই যে রাস্তা দিয়ে সব বাঙালি শিল্পী কুলীন হয় আরকি, হ্যাঁ? যে বা যারা বললে কুলীন হয়, সেই কুলীনটা আমি হলাম। সেইটুকুই বুঝতে পেরেছিলাম। তারপর অনেক জল গড়িয়েছে। তারপর কি আরশিনগরই প্রথম ছবি হিসেবে? প্রথম ছবি আরশিনগর, রিলিজ ছবি প্রথম। আর তোমার ওই থ্রি পেনি অপেরার উপরে ত্রিপেনি অপেরা যে ছবিটা যুধাজিৎ সরকার করেছিলেন, হ্যাঁ। সেই ছবিটা কখনো রিলিজ করেনি। আচ্ছা, ওইটা আর কে ছিল কাস্টিংটা? সোহিনী ছিল, সোহিনী ছিল, চন্দনদা ছিলেন, হ্যাঁ। রনিদা ছিলেন, হ্যাঁ, সোহিনীর কাছে শুনেছি। সুচন্দ্রা ছিল। তো ওই ছবিটা দেখেছো তুমি এমনি? আমি দেখেছি অনেক পরে ফিল্ম ফেস্টিভ্যালে, এই আমাদের নজরুল তীর্থে। কেমন হয়েছিল? আমার কাছে তো অসম্ভব কাঁচা। খারাপ মানে জঘন্য, বসে দেখা যায় না। ছবিটা আমি ঠিক বুঝতে পারিনি। আমরা যেহেতু ৩ পয়সার পালা করেছিলাম, হ্যাঁ। যুধাজিৎ সরকার খুব অন্যরকম একটা চেষ্টা করেছিলেন। আ মানে সুইমিং পুল, তার জলটা গোলাপি করে দিয়েছিলেন, স্কাইটাকে গ্রিন করে দিয়েছিলেন। মানে ওর একটা নিজস্ব রকমের আইডিয়া ছিল অফ এলিয়েনেশন। বেক্টের এলিয়েনেশন নিয়ে ওর একটা নিজস্ব রকম আইডিয়া ছিল। এবং মূলত উনি যে গল্পটা বলতে চেয়েছিলেন, ত্রিপেনি অপেরার যেটা মূল গল্প, সেটা হচ্ছে যে ডাকাত একটা সময় সে আল্টিমেটলি তার মুক্তি হলো কি, যে সে বাবা হয়ে গেল। নাটকেও তাই হয়। যে একটা অপরাধী সে সকলের উপাসনার লোক হয়ে গেল। যেমন আমাদের সব রেকর্ড ব্রেকিং যে সমস্ত বাবারা আছেন আমাদের দেশে, তাদের তো মূলত জন্ম একটা ক্রাইম থেকে। তারপর তারা ৪ টে জ্ঞানের কথা বলে নানান রকম এই সেই করে টোরে লোকজনকে তারা হয়ে গেছে। সকলে হয়তো নয়, কিন্তু অনেককেই তো আমরা জানি। তো সেইরকম একটা গল্প উনি বলতে চেয়েছিলেন। কিন্তু আমি যখন ছবিটা দেখেছিলাম, তখন প্রথমত মেইন রোলে যদি ওরকম খারাপ কোনো অ্যাক্টর অভিনয় করে আমার মতো, তাহলে ছবি তো দাঁড়াবেই না, এক। আর সেই সময় তুমি ক্যামেরা বুঝতে পারছো না, সেই হিসেবে বলছো ক্যামেরা বুঝতে পারছি টাচ্ছি না। আমার কোনো ইট ইজ নট, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যামেরা, ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফর্ম ইন এনি ওয়ে। কোনোভাবেই সিনেমার ফর্মটা, মানে আমার একটা লোক দরকার ছিল যে আমাকে ওই ফর্মটা হাতে করে একটু ফ্লোরে চিনিয়ে দেবে। যুধাজিৎ সরকার সেই লোকটা ছিলেন না। উনি আমাকে একটাও কথা বলেননি অভিনয় নিয়ে, বা ২-৩টে টুকটাক বলেছিলেন। উনি আমাকে খুব ট্রেন্ড, প্র্যাকটিসড একজন অ্যাক্টর হিসেবে ডিল করেছিলেন। ফলত আমাকে পরবর্তীকালে যখন অপর্ণা সেন ডিল করেছেন, অরিন্দম শীল ডিল করেছেন, সৃজিত মুখার্জি ডিল করেছেন, তারা আমাকে সবসময়ই এই ফরম্যাটটার মতো করে কিছুটা জিনিস শেখাতে গেছে। আমাকে বলেছেন, "এইটা কম কর।" এইটা অরিন্দমদা একদম আমাকে বলেছিলেন যে, "চিনটা এরকম করবি না, স্ট্রেট চিন।" রিনাদি তো ছেড়েই দিলাম। রিনাদি সেই স্পাইন থেকে শুরু করে দাঁড়ানো, ঘাড় ঘোরানো, প্রোফাইল সব শিখিয়েছেন। সেটা যুধাজিৎ দা শেখাননি আমায়। ফলত আমাকে বললে আমি বুঝবো না, খুব একটা এরকম বোকা লোক তো আমি নই। কিন্তু আমি একদম নির্বুদ্ধিতা নিয়ে করেছিলাম। মানে বোকার মতো একটা অভিনয় বলে না? না বুঝে, না করে। শুরুর দিকে একটু হ্যান্ড হোল্ডিং তো দরকারও হয়, সব অ্যাক্টরের দরকার। আমার সবেতে লাগে না। আমি আমার থিয়েটারেও লেগেছে আমার। আর আমি একদম শিখেছি হচ্ছে মানে একদম উচ্চারণ থেকে। মানে আমি এসছিলাম হত্যা বলতাম। সেই হত্যা নয়, হত্যা। সেই রফলা, রিকার এগুলো সব শিখে এসছি তো। হয়তো আমার ক্ষেত্রে আমি সবসময় সামনে একজন আমাকে বলে দেবে, শিখিয়ে দেবে, দেখিয়ে দেবে, এরকম একটা লোক। এই শুরুর দিকে এই শিখতে গিয়েই কখনো ঠক্কর খেয়েছো? মানে এরকমও তো হয়েছে নিশ্চয়ই। কোনো নির্দেশক, তিনি খুবই প্রসিদ্ধ। তার কাছে তুমি চরিত্র বুঝতে গেছো।
সে তার মতন লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ তারপর বলেছে পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ তখন কিরকম সেটব্যাক হয় একজন অভিনেতা হিসেবে? খারাপ লাগে, খুবই মানে তখন খারাপ বাড়ি লাগে। ফিরে হ্যাঁ, কি মনে হয় তখন? আমার খুব যে ব্যক্তি হিসেবে আমি যে খুব আমার যে প্রচন্ড ইগো টিগো নেই তো, কিন্তু আমার খুব অভিনেতা হিসেবে খুব মনে হয় যে মানে এটা অভিনয় ক্রাফট, মানে শিল্পটার প্রতি এটা একটা একটা কেমন যেন অসম্মান। তারপরে ফিরে আসি, তারপরে ওই কথাটা নিজেকে বলতে হয় যে আই নো হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, মানে লেলা হয়ে তো কোনো লাভ নেই, তারপরেও যেতে হয়, কেরিয়ার তৈরি করতে হয়, কাজ করতে হয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটা মনে রাখতে হয়, এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে ওটা কখনো মনে করিয়েও দিতে হয় যে এইটাও কিন্তু ছিল। পদ্ম শেষ রজনী নিয়ে কিন্তু একটু কথা বলা দরকার। মানে ওরকম একটা সেলিব্রেটেড নভেল, হুম তার কিন্তু ওরকম একটা টাফ নভেল, সেটাকে নাট্যরূপ দেওয়া এবং সেইটার এতগুলো সফল প্রোডাকশন হওয়া, এবং আমার মনে হয় অর্ধশেষ রজনীতে তোমার চরিত্রটি তোমাকে কিন্তু একটা আলাদা মানে তুমি তার আগে তো যথেষ্ট প্রতিষ্ঠিত, কিন্তু একটা বলে না যে একদম মানে সিল মেরে দেওয়া জায়গায়। সেই বছর অ্যাকচুয়ালি দুটোই, অব্দ শেষ রজনীর প্রথম অভিনয় 21শে ফেব্রুয়ারি হয়। হুম, বাহ, আহ ও হ্যাঁ, হ্যাঁ, আজকে আমরা শুট করছি 21শে ফেব্রুয়ারি। ঠিক ঠিক। আর 5ই মার্চ হয় অথই। অথই। তো একই বছরে ওই দুটো নাটক, একটাতে ইয়াগো আর একটাতে অমিয় চক্রবর্তী, দুটোই আমাকে মানে প্রচন্ড প্রচন্ড মাইলেজ দিয়েছে, অভিনেতা হিসেবে ঋদ্ধ করেছে, বড় করেছে। খুবই খুবই আমি দুটি প্রযোজনার প্রতি মানে সমানভাবে ঋণী, দুজন পরিচালকের প্রতিও। এবার অরিন্দম দা, অরিন্দম দা তো ধনঞ্জয়, ঈগলের চোখ। ঈগলের চোখ তোমার এখানেই আছে, ঈগলের চোখ তো আছেই, কিন্তু আমি বলছি ঈগলের চোখে ইউ আর ওয়ান অফ মেনি, কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুম কিন্তু আমি নিজেও সবর করেছি, সবর তো দিনের শেষে একটা আনসাম্বল। হুম কিন্তু ধনঞ্জয়ে পোস্টার যদি হয় হাফ মিমি হাফ তুমি, হুম মানে সেই ফিজিক্যাল ফিজিক্যালি সেই অ্যাপিয়ারেন্সের জায়গা থেকে বলছি, ইট ওয়াজ আ বিগ বেট সেই সময় দাঁড়িয়ে। ধনঞ্জয় করার প্রসেসটা কি ছিল তোমার কাছে? মেটেরিয়াল কি ছিল? তুমি কিভাবে রেডি হলে? আমি খুব অনেক দিন আহ, অভিনয় চর্চা করেছি অবন্তী চক্রবর্তীর আন্ডারে। তখন আমি অবন্তীদির সঙ্গে অনেকগুলো পরপর থিয়েটারে কাজও করেছি, থ্রি সিস্টার্স শেপবের, আমি নাগামন্ডলা করেছি। তারপরে অবন্তীদি আগে একটা প্রযোজনা করেছিল স্ট্রিট কার নেম ডেজায়ার, অনিন্দদা করতেন আগে যে রোলটা স্ট্যানলি, সেটা আমি পরে দুটো শো করেছিলাম, দুটো বা তিনটে। তো অবন্তীদির সঙ্গে আমার একটা অভিনয় শিক্ষার্থী হিসেবে একটা জার্নি আছে। আর অবন্তীদি খুবই লি স্ট্রসবার্গ, স্টানিস্লাভস্কি, স্টেলা অ্যাডলার, এগুলো পরে তো অনেকেই, অবন্তীদি খুবই এগুলো নিয়ে হাতে কলমে কাজ করতেন। আমাকে প্রথম হাম্পি নিয়ে গেছেন অবন্তী চক্রবর্তী, এখন যদিও অনেকেই যান। তখনই আদিল হোসেন এসেছিলেন আমাদেরকে 2-3 দিনের জন্য একটা বেসিক বডি ট্রেনিং করাতে। তো অবন্তীদির আন্ডারে আমি কিছুদিন কাজ করেছিলাম মেথড অ্যাক্টিং নিয়ে আর কি, হ্যাঁ, শেকবের সময়, মানে আমাদের থ্রি সিস্টার্সের সময়। তারপরে আমার ধনঞ্জয়তে আমি আজ পর্যন্ত দুটো ছবিতে এই মেথড অ্যাক্টিংটা অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে ধনঞ্জয়, আর একটা হচ্ছে ফাইনালি ভালোবাসা বলে একটা অঞ্জন দত্তর সাথে আসছি, আসবো আমি। সেইটাতে করেছিলাম। মেথড অ্যাক্টিং একদম মেথডিক্যালি, সেটা যেভাবে লেখা থাকে তার কিছু রুলস আছে, রেগুলেশনস আছে, সেখানে ডায়েট পড়ে, সেখানে চিন্তা পড়ে, সেখানে একটা পার্টিকুলার জীবন পদ্ধতি পড়ে, সেখানে একটা কিছু বেসিক এক্সারসাইজ পড়ে, এক্সারসাইজ মানে ব্যায়াম নয়, মানে কিছু এর অভ্যাস পড়ে, কিছু মিউজিক পড়ে, সেইটা করেছিলাম। তো সেইটা ধনঞ্জয়তে আমার পরবর্তীকালে দেখে মনে হয়েছিল যে ইট পার্শিয়ালি ক্লিকড। মানে প্রথম কথা, ধনঞ্জয়ের স্প্যান খুব ছোট্ট ছিল, অল্প সময় সিনেমাতে ধনঞ্জয়কে দেখা যায়, সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা কিছু ছিল না। কিন্তু আর আমি যেটা করেছিলাম তাতে আমাকে অরিন্দম দা খুবই মানে সাহায্য করেছিলেন। মানে আমি কিন্তু আমাকে কোনোদিন জিজ্ঞাসা করেননি যে তুই কি মেথড অ্যাক্টিং করছিস। আমিও ওকে গিয়ে কোনোদিন বলিনি অরিন্দম দা আমি না মেথড অ্যাক্টিং করবো। অরিন্দম দা আমাকে দেখেই বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটা একটা প্রসেসে নিয়েছে, এবং সেটাকে উনি খুব মানে ওটাকে উনি আগলে রেখেছিলেন, ওটাকে উনি আদর করেছিলেন, মানে প্রোটেক্ট করেছিলেন। আর
অঞ্জনদা আমাকে বলা যেতে পারে মেথডের দিকটাতে ঠেলে দিয়েছে। লুস্টুমি, লুস্টুমি অঞ্জনদা করবে। আমাকে মেথডের দিকে ঠেলে দিয়েছেন। মানে অঞ্জনদার সাথে আমার হয়েছিল, অঞ্জনদাই ফাইনালি ভালোবাসা ছবিটাতে আমায় কাস্ট করে। আশ্চর্য দুজনের অভিনয় তোমাদের, হ্যাঁ, সুপ্রভাতদারও চমৎকার। তোমাদের দুজনের। অঞ্জনদা যেমন আমি মনে করি একটা হিপনোটাইজ করার ক্ষমতা। হ্যাঁ। মানে আমরা সকলেই জানি যে আমরা পরে এসে, ঠিক আছে আমাদের শিক্ষক মানুষ, সিনিয়র মানুষ, আমরা পরে এসে একটু মজা টজা করি অঞ্জনদাকে নিয়ে, অনেকেই করি। কিন্তু এটা বোধহয় কেউ অস্বীকার করতে পারবে না যে ওই মুকুল ওইটা কিন্তু অঞ্জনদারই একমাত্র আছে। মানে আমি কিন্তু অঞ্জনদার সামনে বসে ওই অবজেক্টিভিটি অঞ্জনদার প্রতি আমার পক্ষে সম্ভব না। আমি একটা ইন্টারভিউ করছিলাম অঞ্জনদার, পরমদার যে ছবিটা, সেটার জন্য এই রাত তোমার আমার হইচই থেকে আমি দেখছি মানে লোকটা এমনভাবে কথা বলছে, এমনভাবে এ করছে, কি প্রশ্ন আমি একে করবো। অ্যামেজিং পার্সোনালিটি, মানে কোনো তুলনা হয় না অভিনয়। চুম্বক। চুম্বক। ফাইনালি ভালোবাসাতে অঞ্জনদা আমাকে ওদিকটাতে ঠেলে দিয়েছিলেন। অঞ্জনদা ভীষণ, মানে অঞ্জনদাকে যদি আমি একটা শিক্ষক হিসেবে বলি, অঞ্জনদা ভীষণ মনের দিকে ঠেলে দেন, একটা পার্টিকুলার মনের দিকে ঠেলে দেন। একদম। অঞ্জনদার সাথে 1 ঘন্টা কথা বলার পর মনে হবে এইটা লাইফ, এইটাকেই লাইফ কর। অঞ্জনদা তোমার পুরো বৈচিত্র্যটা, ভ্যারাইটিটা শুষে খেয়ে নিতে পারে। অঞ্জনদার বাড়ি থেকে বেরিয়ে তোমার মনে হয় জীবনে যদি কিছু হতে হয় অঞ্জন দত্ত হোক। একদম। টুইকেলের ডায়লগ ছিল না যে মার খেতে খেতে কোনো কাজ যদি সব থেকে পবিত্র মনে হয় তাহলে ওই এক কমিউনিস্ট হবো। অঞ্জনদার বাড়ি থেকে ওরকম বেরোবো, বড় দরজাটা খুললে এবার আমার জীবনের সবকিছু অঞ্জনদা হওয়ার জন্য, জীবনের সব ক্ষুদ্রতা বাদ দিয়ে দিতে হবে। দুর্দান্ত। ফাইনালি ভালোবাসাতে ইটস কমপ্লিটলি অঞ্জনদা আমাকে ওটাতে পুশ করে। কিন্তু আশ্চর্য ব্যালেন্স ছিল, মানে এফিমিনেশনও খুব, মানে তুমি কি সিঙ্গেল ম্যান দেখেছো? মানে ওরকম ওরকম সূক্ষ্মতার একটা জায়গা পৌঁছেছিল। আহ, আহ, এটা কি তুমি পুরো অতদিন ওই চরিত্রটাকে বহন করে গেছো? মেথডে ওটা একটা নিয়ম। তুমি জিজ্ঞাসা করছি ধনঞ্জয়ের সময় তোমার ডায়েট কি হতে পারে? সকালে একটা পাউরুটি, একটা লাল চা চিনি ছাড়া, আর ছিল একটা পাউরুটি টোস্ট করে লাল চা চিনি ছাড়া, আর একটা খেজুর। দুপুরবেলা 3 চামচ 4 চামচ ভাত, মাছ, নো সবজি নো ডাল। সন্ধ্যেবেলা শুধু মুড়ি বাদাম দিয়ে, আর রাত্রেবেলা ভাত রুটি ছাড়া শুধু কিছু একটা। আর ফাইনালি ভালোবাসাতে একটা গন্ডগোল হয়েছিল। ফাইনালি ভালোবাসাতে 2-3 দিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, সেটা করে আমার খুব শরীরটা, যেহেতু ওই প্রান্তিক, মানে ওই 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 রোগটা তোমাকে, হ্যাঁ মানে এইডস হয়েছে, মৃত্যুর প্রান্তে, ইমিউনিটি সব ভেঙে সব যাচ্ছে। ভেঙে গেছে, হ্যাঁ, মৃত্যুর প্রান্তে। মানে আমি যা স্টাডি করেছিলাম ডাক্তারদের থেকে, তখন সব কিছু একসাথে হয়। পেট খারাপ হয়ে যায়, সর্দি হয়, কাশি হয়, বুক ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, সব কটা অসুখ একসাথে কোলাইড করে। সো তার জন্য আমার নিজের মধ্যেও এমন একটা শারীরিকভাবে আমার একটা অসুস্থতা দরকার ছিল। মানে হয় না আমরা আলটিমেটলি অসুস্থর অভিনয় কথা করে উঠতে গিয়ে তো অভিনয়ই হয়, কিন্তু শরীরটাকেই যদি একটা অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটা আমি ফাইনালি ভালোবাসি। একটা মজার কথা মনে পড়ছে, ম্যারাথন ম্যান বলে একটা ছবি আছে, জাস্টিন হফম্যান এন্ড লরেন্স অলিভিয়ে। ঘটনাটা তো জানো? হ্যাঁ, ওয়াই ডোন্ট ইউ ট্রাই অ্যাক্টিং? দুর্দান্ত কথা। আচ্ছা, ওই দুটি ছবিতেই মেথড। তারপর আমি না, তুমি এটা বলছো, কিন্তু তোমার বহু অভিনেতাই অভিযোগ করেছে, যেমন ঋদ্ধিমাই আমাকে বলেছে এই ইন্টারভিউতে, সহজ কথায় বলেছে, আশ্চর্য ছেলে, প্রথম দিন কথা বলছে না, পরের দিন দেখছি এত কথা বলছে। আমি বললাম, কি ব্যাপার? বলছে, আগের দিন তো সত্যবতীর সাথে ব্যোমকেশে আলাপ হয়নি, তাই অত কথা বলছিলাম না। সব ঢপ দিয়েছে ঋদ্ধিমান, না এসব আমি অন ক্যামেরা বলছি, এসব ঋদ্ধিমার ঢপ। ঋদ্ধিমা প্রথম দিন থেকেই আমার বন্ধু, প্রথম দিন থেকেই খুবই ইয়ে করে, আর বদমাইশ খুব। না ওর এখন পুচকে হয়েছে, এখন পরে শুনবে মাকে বদমাইশ বলছে, না জানাই ভালো। কিন্তু তুমি সুপ্রভাতকে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব রেট করো, তুমি ব্যক্তিগত স্তরে আমাকে বলেছো। বিরাট দুর্দান্ত অভিনেতা। তুমি কি অজিত, কি ফাইনালি ভালোবাসায় তুমি ওকে, অনেক রোল, আমার ভীষণ প্রিয় অভিনেতা সুপ্রভাতদা। তোমার মনে হয় একটু আন্ডার ইউটিলাইজড? কথাটা বলবো না, কেমন যেন সুপ্রভাতদা যেন কেমন, মানে সুপ্রভাতদার অনেক বেশি খ্যাতি পাওয়া উচিত ছিল। সুপ্রভাতদার অনেক বেশি খ্যাতি পাওয়া, আমারও তাই মনে হয়। সুপ্রভাতদা অনেক কাজ করেন, কিন্তু মানে হয়তো অঞ্জনদার সঙ্গে বেশি করেন, বাইরেও করেন, কিন্তু অনেক বেশি সুপ্রভাতদার খ্যাতি পাওয়া উচিত ছিল। এবার আসি
মানে সেটা এক সেকেন্ড, সেটা কিন্তু আমি মনে করি মানে না সেটা এদিকে ভালো অভিনয়ের প্যারামিটার বলছি না 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 একেবারেই না, মানে একেবারেই না। হ্যাঁ, মানে আমরা মনে করি আর কি। আমরা যারাই নাটক করতে চাই বা যারা নাটক করতে চান তারা নিজের একটা দল খোলে, সেই দলে একজন ডিরেক্টর থাকে, একটা বলা না হোক না বলা হোক একটা আর কি থাকে, হায়ারার্কি থাকে। তোমাকে যখন আমি জিজ্ঞাসা করেছি সংগ্রাম সম্বন্ধে যে তোমার দলে আমার দল নয়, বা উম, উম, যখন অন্যদের সাথেও কথা হয়েছে তোমার দলের প্রতীক বলো বা কারোর সাথে, ওখানে কোনো হায়ারার্কি নেই, মানে ওখানে কোনো এরকম সেট একজন ডিরেক্টর সেট। তুমি সবসময় বলেছো কতজন জানো তোমরা শুরু করেছিলে? 7 বা 8 জন বা 14 তোমরা জন। কয়েকজন সিরিয়াস থিয়েটার প্র্যাকটিশনার একসাথে কাজ করবে, এরকম ফর্মে কি আর কোনো দল আছে? অনেক চেষ্টা হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, অনেকেই try তো করেছে। সংগ্রাম নিয়ে একটু বলো, তোমাদের কেমন চলছে, কি চলছে? সংগ্রাম তুমি যেটা বললে এক কথায় এক্সারসাইজ সেটাই ছিল। আমি সংগ্রামের সঙ্গে প্রায় বছর দেড়েক হলো আর যুক্ত নই। ও, কারণ আমি থিয়েটারের সাথেই বছরখানেক হলো যুক্ত নই। মন খারাপ লাগে না? খুব একটা নয়, আশ্চর্য। আচ্ছা। কারণ আমি থাকতে থাকতেই আমার মন এত দূর খারাপ হয়ে গেছিল হুম। যে আমি বেরিয়ে এসে আলাদা করে আমার আর কোনো কান্না বাকি নেই ওটার জন্য। কারণ আমার সব ক্রন্দন, সব হতাশা ওটা চলতে চলতেই ঘটেছে। আমি যেদিন ছোট অভিজ্ঞতা শেয়ার করি, মধুসূদন মঞ্চে মেফিস্টোর শো, সেদিন আমি জানি আমি আর এখন থিয়েটার করবো না, এটা আমার লাস্ট শো। শো শেষ হওয়ার পর একটু বসে গেছি ডান দিকে স্টেজ রাইটের বেঞ্চটাতে। তারপরে উঠে গিয়ে সব সেট খালি হয়ে গেছে, খালি ফাঁকা মঞ্চে, সামনে দর্শক আসন ফাঁকা। গিয়ে দাঁড়ালাম যে একটা মুহূর্ত হবে, আমার চোখটা হয়তো ছলছল করে উঠবে। দেখলাম যে কিছুই হলো না। তারপর বাড়ি এসে ভাবলাম যে এত মন দিয়ে করলাম, এত ভালোবেসে করলাম, এরকম এই সময়টা এরকম একদম শুষ্ক হয়ে গেল কেন? মনে হলো কেন যে এটা শুধু দৃশ্যই, কোনো অনুভূতি নেই? তারপরে ভেবে দেখলাম যে আসলে এই কান্নাটা আমার ভেতরে, ভেতরে অনেকদিন চলছে। আমি এটা করতে, করতেই কেঁদে চলেছি। আমি একা নই, অনেকেই চলেছে। যারা পারছে এই কান্নাটা দিনের পর দিন কাঁদতে তারা করছে। আমি আর পারছি না। আমার পক্ষে নানা দিক থেকেই কান্না কাঁদা সম্ভব নয়। মানে কোনো রকম আর্ট ফর্মে স্যাটিসফ্যাক্টরি কিছু হচ্ছে না। সবকটা আর্ট ফর্ম ধরে দাঁড়িয়ে থাকবো। তখন আমি ওরকম পারি না। আমি মানে আমার মধ্যে ওরকম নেই। আমি মোটামুটি একটা সময় ট্রুথটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারি এবং আমি একটা সময় ছেড়ে চলেও যেতে পারি। তা বটে, কিন্তু তুমি আমার থেকে 3 বছরের ছোট। তুমি মেদিনীপুর থেকে দিশেহারা অবস্থাতেই এসেছিলে, তেমন কোনো দিশা ছিল না। এই গল্পের আজকে যারা সূত্র সেইগুলো দিয়েই বলছে। আর্থিক সহায়তা ছিল না, সেই কম, সেটাতে আর আমরা ভিতরে গেলাম না, এরকম অনেকেরই সেটা হয়। খুব গ্রেভ কিছু না। হ্যাঁ, সামান্য একটু। কিন্তু আমি অন্যদের কাছে শুনেছি তুমি উম, মানে মানে কোথাও স্টেজ রিহার্সালে গেছো, শুধু পাউরুটি খেয়ে থেকেছো, এরকম ঘটেছে তোমার জীবনে। হুম। হ্যাঁ, তারপর তুমি একটা উত্তুঙ্গ সাফল্যও তো পেয়েছো। হুম। সেটা মানুষ তোমাকে মাথায় করে নিয়েছে, এবং আহ, একদম ফেলে দেওয়ার মতন মতন মানুষও নয় তারা। না, না। তারা প্রত্যেকেই বোঝেন, জানেন, হ্যাঁ। দেখেন, সে যে মিডিয়ামে হোক, যে ভূমিকায় হোক। তুমি গান গেয়েছো, তারা আহা আহা করে আহ, মাথায় তুলেছেন। ওরকম একজন ডিরেক্টোরিয়াল ডেবিউ দেখা যায় না প্রায়। বহু বছর পরে এরকম দেখা গেল, প্রায় অটোগ্রাফের পরে এরকম একটা ডিরেক্টোরিয়াল ডেবিউ দেখা গেল। তো তোমার তোমার সাথে কথা বললে একটা জেনারেল সেন্স অফ ডেসপায়ার, হতাশা, এটা কেন মনে হয়? তুমি একটু হতাশ? হ্যাঁ, একটু কেন? অনেকখানি। হ্যাঁ, সেটাই আমি জানতে চাই। তোমাকে মানুষ এত ভালোবেসেছে, গ্রহণ করেছে। না, না, সেটা নিয়ে আমার হতাশা নয়। আমার হতাশা মানুষের কাছে গ্রহণযোগ্য হলাম কিনা, মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দিল কিনা, ২ টো ছবি ফ্লপ করলো কিনা, একটা ছবি হিট করলো কিনা, এটা নিয়ে আমার হতাশা নয়। আমি হতাশ তার কারণ আমি যেটা শিখেছি, আমাকে হয়তো আলাদা করে কেউ প্রতিশ্রুতি দেয়নি। আমার শিক্ষা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে, "তুমি যদি এটা মন দিয়ে শেখো, তাহলে তুমি এটা করতে পারবে। আর সেটা করে কি হবে? কারণ সেটাই করা তোমার উদ্দেশ্য। তুমি একটা জিনিস কেন শিখছো? ধরো একজন চাষী তার সন্তানকে ফলন কেন শেখাচ্ছে? যে তুমি এইভাবে, এইভাবে শিখলে ফলনটা তোমার ভালো হবে।
এবার এই ভালো ফলন কাকে বলে, এই জিনিসটা যে সমাজ থেকে উবে যায়, সেখানে সেরকম একটা সমাজে আমার শিক্ষাটাও তো উবে যাচ্ছে। বুঝতে পারছি। তার দুঃখ থাকবে না? সেটা বললেই হতাশ বা কেন? আর আমার তো অসুবিধা নেই। আমি তো দিনরাত হাসছি, আড্ডা মারছি। আমার হতাশা তো আমাকে বসিয়ে দেয়। হুম। বা একটা হতাশা হয় না? সব বাজে, সব খারাপ। আমি করলে সবথেকে ভালো করতাম, কিন্তু আমি তো করি না কারণ আমি হতাশ। হুম। এরকম কোনো চয়েস তো আমি নিইনি জীবনে। আমি তো প্রতিদিন বাড়ি থেকে বেরোই, প্রতিদিন কাজ করি এবং এমন নয় যে ইন্ডিভিজুয়াল আর্ট প্র্যাকটিস করি। আমি যা কাজ করি সেটা সমস্তই সমবায় চর্চা। সেটা শুটিং হোক, গান করছি, করছি, ব্যান্ড করছি, হুলিগানিজম। তো সেটাও তো ৯ জনের একটা ব্যান্ড। আমি সমবায় ছাড়া ফাংশন করতে পারি না। কারণ আমি শিখেছি সমবায় থেকে, ফাংশন করেছি সমবায় থেকে। যে কারণে আমি তোমায় বললাম, ইউ আর আ গ্রেট টেকনিশিয়ান। হ্যাঁ, আমি নাম করেছি ইন্ডিভিজুয়াল হিসেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি কোনোদিন সেই নামের জন্য কোনো ইমেজ তৈরি করার চেষ্টা করিনি, সেই নামের জন্য কোনো রকমের পুশ করিনি, করিনি। কারণ আমার সবসময় মনে হয়েছিল যে যারা আমাকে ভালোবাসে, আমি ভুলও হতে পারি। যারা আমাকে ভালোবাসে, আমার কাজকে গুরুত্ব দেয়, তারা আসলে আমার কাছে এক্সপেক্ট করে যে আমি দাঁড়িয়ে থাকবো না। আমি ক্রমাগত এগোবো, চড়াই করব। গতি। না, গ্রো করব। হুম। মানে হুম। গ্রো করব। একটা কাজ, তারপরে আরেকটা কাজ, তারপরে আরেকটা কাজ, তারপরে আরেকটা কাজ। আমি তো জানি না যে আমি তো এটা ডিল করতে পারি না যে ৭ টা নতুন চরিত্র করার পর আমাকে যখন কেউ এসে বলে যে, "আপনার ব্যোমকেশটা খুব মিস করি।" বা "কিচ্ছু চাইনি, আমি তো একটু গান।" তো কি করবে তুমি? এটা তো কিছু করার নেই। হুম। মানে চিরদিনই তো আমাকে ধাওয়া করে যাবেই। হুম। না, আমি বলছি এটাতে আমার কোনো নেই কিন্তু। না, না। এরকম নয়। হ্যাঁ। একটা গান গেয়েছি, এত মানুষের ভালো লেগেছে, সেটা অবশ্যই আশীর্বাদ। কিন্তু আমি ওটার পরে ফুরিয়ে যাইনি। হুম। আমি আরো এগোচ্ছি। এবার আমি হ্যাঁ, সবাই আরো এগোচ্ছে। ওই গানটাও কিন্তু মানে তুমি আর দেবরাজ গেয়েছো, চুলের বাহার টেরি কেটে। হুম। ওই গানটাও কিন্তু লোকেদের খুবই পছন্দ। কিন্তু ওরা হঠাৎ করে মনে করতে পারে না যে এটা তুমি গেয়েছো। না, না, তাই জন্য হয়তো চেয়ে নাম্বারসটা বলছি। আমি নাম্বারসের খেলা হলে অন্য অনেকগুলো ঝামেলা হয়ে যাবে হুম, ডিসকাশনে। কারণ কিচ্ছু চাইনি আমি ১ হুম, কোটির বেশি। আ তো সাজো সাজাও হুম, ১০ লাখের কম। হুম, আবার ড্রাকুলা স্যারে আমার গাওয়া প্রিয়তমা, হুম, হুম, আবার হুম, ২ এম এর কাছাকাছি। হুম, প্রথম আমি নাম্বারস দেখিয়ে দেওয়া যায়, আমি হুম, প্রবণতার কথা বলছি। হুম, আমি যখন let it be clear, আমি যখন এসেছি আরশিনগর, ঈগলের চোখ, তখন আমাকে নিয়ে যে একটা 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 গুঞ্জন, একটা রোর বা একটা গুম চলছে। একটা ছেলে আসছে। দুটো আমি বলছি যে বড় না। হুম, শঙ্করলাল ভট্টাচার্যের লেখায় ১ লাইন আমাকে নিয়ে লেখা। হুম। সুনীল গাঙ্গুলি আমাকে নিয়ে আনন্দবাজার একবার লিখে দিল। তাই? হ্যাঁ, বাহ! এই যাহা শুনি যাহা দেখি হুম, একা হুম, কথা বলি বলে হুম, একটা লিখতেন তো, স্বল্পমস্তা দেখে লিখলেন। নবারুণ ভট্টাচার্যের সাথে আমার উনি লালদা, দেবেশদা। আমি বলছি আমি যখন অভিনয় করতে এসেছি এবং যে মানের অভিনয়, তার থেকে মা অনেক, অনেক শতাংশ বেটার অ্যাক্টিং ওর জীবনের শুরুতেই এসে করেছে অনিন্দ্য সেনগুপ্ত। মানে আমাদের 'এক্স ইকুয়ালস টু প্রেমে' যে করে, হুম, আমি পরশুদিন ওর একটা ছবি দেখলাম। 'রোডটা মেড'। হুম, বলছেন এটা শুধু একটা কিচ্ছু চাইনি আমি আর একটা নতুন গানের বিষয় নয়। হুম। এটা সব ক্ষেত্রে বিচার। গুঞ্জন। ভবিষ্যতে এগোতে হবে। হুম, নতুন পরিচালক তো আসতে হবে। হুম, নতুন অ্যাক্টর তো আসতে হবে। হুম। না হলে তো না কিছু আমি শিখবো, না কিছু তারা শিখবে, না কিছু আরো বড়রা শিখবে। স্টাক করে গেছে। সেইটা আমার হতাশা যে গাড়িটা এগোচ্ছে না। সেখানে তো তোমার একটা সাংঘাতিক ভূমিকা আছে। কি? কি তুমি মন্দার বলো, কি তুমি বল্লভপুর বলো, কি তুমি তালমা বলো, যেখানে যেখানে তুমি অভিনয়ের বাইরে নিজেকে জড়িয়ে রেখেছো, সেখানে আমরা ফিস্ট অফ অ্যাক্টর্স, যাদেরকে আদারওয়াইজ সেভাবে গুরুত্ব দেওয়া হতো না। মানে ইনফ্যাক্ট আমি দেবেশদার কথাও বলবো, কতদিন পর ওরকম একটা চরিত্র পেয়েছে বলো তো দেবেশদা। হুম। দেবেশদা তো আমাদের কাছে লেজেন্ড, লেজেন্ড। তর্কাতীত ভাবে আধুনিকতম একজন অভিনেতা। কিন্তু তাকেও তো মন্দারে আবার পুনরাবিষ্কার করা গেল, হুম। বা লোকনাথ দাকে, বা প্রত্যেকে যারা যারা মন্দারে ছিল, বা তালমায় বুদ্ধ, হুম। অনুজয় কাজ করছিল, কিন্তু অনুজয়কে আবার এরম ভাবে তুমি তো চেষ্টা করে যাচ্ছ। এই যে
এটা না আমি বলছি, আমি চেষ্টা করছি। কোনো সত্যম, সন্দেহ নেই। সত্যম। সত্যম, হ্যাঁ, সকলেই, দেবরাজ। আমি বলছি যে আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি বলে এই চেষ্টাটা আমার কাছে কোনো মিশন নয় কিন্তু, হ্যাঁ? আমি আগেও বলেছি যে আমি নতুনদেরকে আনবো। এরকম ১ম কথা, আমি নতুন অ্যাক্টর পছন্দ করি। আর কিন্তু আমার কিন্তু যে বয়সে যাকে লাগবে আমি কিন্তু হুম, হুম। তাকেই বলব। হ্যাঁ? মানে সেখানে কোনো কম্প্রোমাইজ কেন করবে? মানে হঠাৎ করে নতুন নেব বলে, হুম, হ্যাঁ, আমার যদি এখন আজকে মানে একজন একটা পরিচিত মুখই লাগে, তাহলে আমি হুম, পরিচিত মুখকেই বলব। আমি বলতে চাইছি আমার চেষ্টা, আরেকজনের চেষ্টা, আরো ১০ জনের চেষ্টার কথা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে সামাজিকভাবে হুম। এই জিনিসটার প্রতি সমাজের একটা প্রচ্ছন্ন হলেও সমর্থন দরকার। সেটা আমার খুব কম না। সমাজ তো একটা ব্যক্তি নয় যাকে কেন, কেন আপনি এইটাকে এরকম তো করা যায় না। কিন্তু এটা থেকে একটা যন্ত্রণা, ব্যথা, হতাশা জন্ম নেবে এবং সেটা নিয়েই কাজ করে যেতে হবে। এটা নিয়ে কিন্তু কান্নাকাটি করার কিছু নেই। হুম। মানে তুমি যদি আমাকে বলো যে, যেই আমাকে বলুক না কেন, আমি নিজেও মনে করি এখন আমি যে সমস্ত জায়গায় কথাবার্তা বলতে যাই, তাতে এক ধরনের হতাশা ঝরে পড়ে, এই ঝরে পড়ে, সেগুলো অ্যাকচুয়ালি হতাশা না। আই এম ট্রাইং টু সেইং দ্য ট্রুথ, যে আমি আমার সঠিক সত্য অবস্থানটা বলার চেষ্টা করছি। আমি আসলে বাড়িতে আছি মজাতে। তোমার ইন্টারভিউতে এসে আমি আসলে এই হালকা ডিপ্রেশনটা এখন খুব খাচ্ছে এইভাবে বলছি নাকি? না। আমি এখানে ৪ রকম অন্য রকম কথা বলতে পারি। কিন্তু আসলে আমি এটা বলার চেষ্টা করছি সবসময় এসে। কারণ আমি বলছি মানে তো কিছু লোক শুনছে। তুমি আর আমি কথা বলছি। তুমি তো তোমার চারপাশটা কি সুন্দর করে সাজিয়েছো। আমি জানি না আমাদের এডিটে দেখানো সম্ভব হবে কিনা, যদি কিছু ফুটেজ আমরা জোগাড় করতে পারি। যে ব্রহ্মপুরে তুমি যে এলাকাটায় থাকো সেখানে সামগ্রিকভাবে তুমি তুমি করেছো বলছি না, কিন্তু সেখানে তোমার একটা ভূমিকা তো হ্যাঁ, অনস্বীকার্য। আইডিয়াটা আমার হাতেই আসে। এক্সিকিউশন সবাই মিলে সবাই করেছে। মিলে হ্যাঁ, করেছে। সেটা প্যান্ডেমিক এর সময়। তুমি তোমার ক্ষমতায় যতটা আছে, তো আবর্জনা পরিষ্কার করে যাচ্ছ নবজাতকের জন্য, তুমি আর কতটা পারবে? পুরো সমাজের সবাই হ্যাঁ। কি করছে সেটা নিয়ে দেখতে হ্যাঁ, বসলে তো ঠিক, ঠিক কথাই। এবং কে কি করবে সেটা নির্দিষ্ট করে দেওয়ার কেউই কেউ নয়। বাট আমি বলছি, আমার এটা নিয়ে খুবই মন খারাপ যে মানে কি অভিনয় করে, মানে আমি বলছি যে এই সুরঙ্গনা, উজান বৃত্তি, হুম, অঙ্গনা, অনিন্দ, সুহদ্র, হুম? আ তারপর একটি নতুন ছেলে অর্ক বলে তালমার রোমিও জুলিয়েটে করল। কি সব বুদ্ধ। বুদ্ধ, কি সব দারুণ, দারুণ অভিনেতা অভিনেত্রী। হ্যাঁ? কত ছেলেমেয়েরা গান গাইছে অসম্ভব ভালো। হ্যাঁ? আমি বলছি যে তুমি তো অনুজয়কে ব্যোমকেশ বানাতে চেয়েছিলে একবার। আমি অনুজয়কে ব্যোমকেশ করতে চেয়েছিলাম। দেখা যাক সেটা কি হয়। কিন্তু আমি বলছি যে আ ব্যা মানে আরো উৎসাহ দরকার রাহুলদা। মানে খুব, আরো খুব। আরো উৎসাহ দরকার। চারপাশে উৎসাহটার বড্ড অভাব। নতুন লোককে সেলিব্রেট যদি না করা হয় না? যেটা আমি দেবরাজ আর সত্যমকেও জিজ্ঞাসা করেছি যে, একটা ছবি হলো যেটা আমি তোমাকে বারবার বলেছি যে আমি, আমার শাশুড়ি, আমার মা, আমার স্ত্রী, আমার ছেলে সবাই গেছি। সবাই আলাদা কারণে হেসেছি, কিন্তু হেসেছি। হুম, হুম। সেই ছবিটা থেকে সত্যমের ট্রান্সলেশনটা কি হলো? আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে ওকে কি গিফট দেওয়া হলো সেটা কিন্তু খুবই অল্প। হুম। সেটা একটু দুঃখজনক বটে। ইন্ডাস্ট্রির থেকে বড় কথা হচ্ছে ইন্ডাস্ট্রি, সব ওই ইন্ডাস্ট্রি সমাজ। এক ধরনের একটা মাঝখান্নায় চলতে থাকে। সেটা নিয়ে মানে তো আমরা সকলেই জানি সেটা আমাদের, সেটা সব ইন্ডাস্ট্রিতে চলে। কিন্তু সমাজকেও কিন্তু আদর করতে জানতে হবে। যদি তার কিছু ভালো লাগে, তাকে আদর দিতে জানতে হবে। এবার এটা কথাটা খুব ঠুনকো শোনাচ্ছে। হয়তো কমেন্টে কেউ লিখবে, "কিভাবে আদর করব বলুন?" হ্যাঁ, ওইভাবে তো হয় না। কিন্তু এইটাই আরকি। মিসিং এটা কিন্তু দর্শকের দোষ নয়, সমাজের দোষ নয়। সমাজটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সমাজটাকে যেভাবে গড়ে তোলা হয়েছে, সেই সমাজ একজন আর্টিস্টের পাশে থাকবে, একটু চাপ আছে। এটা কি এটাও হতে পারে না অনির্বাণ? ধরো আমাদের ছোটবেলায় আমরা জানতাম শোলে খুব নামকরা সিনেমা হুম, এবং সেটা অমুক রোববার দেখাবে। হুম। এখন তোমার বা আমার সন্তান কি কোনোদিন আহ কোনো ছবির জন্য অপেক্ষা করবে? কারণ সবই তো সবসময় চলছে। হুম, ফলে শিল্পের জন্য অপেক্ষায় যদি না থাকে, শিল্পীর প্রতি শ্রদ্ধাটা কোথার থেকে আসবে? ঠিকই। আসলে বুনিয়াদিভাবে শিল্প জিনিসটাই, যেকোনো শিল্প, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস বলো, সমবায় চর্চা বলো,
এটার মাজাটা ভেঙে গেছে রাহুলদা, এটা একটু স্বীকার করে নিতে যে স্বীকার করতে খুব দুঃখ হবে। একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে যদি আমি গিয়ে বলি যে জানেন আপনি যেটা শিক্ষা চর্চা করেছেন আপনি সেটা সে পৃথিবীটা নেই, আর সেটা একজন অভিনেতাকে তুমি যদি গিয়ে বলো যে নেই, মানে কাউকে তুমি যদি গিয়ে বলো যে জানেন আপনার গায়ে না রাহুলদা, তোমার গায়ে কয়েকটা এরকম মোশন সেন্সর লাগাবো, যেভাবে তোমার হয় ইকো হয় বা তোমার বডি মুভমেন্ট হয়, ওই তোমার ওটা ইসিজি হয়, এরকম একটা লাগাবো, ব্যাস সেটা একটা ল্যাপটপে একটু তুলবো, তারপর না তোমাকে আমার লাগবে না, অ্যাক্টর হিসেবে আর লাগবে না। আমি তোমাকে দিয়েই অভিনয় করিয়ে নেবো। এটা তোমার কেমন লাগবে? এবার দেখো, টেকনোলজিক্যাল অগ্রগতির কোনো গীতি হয় না। এটা নিয়ে সব সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বিরাট একটা কথা হয়েছিল না, যে বিজ্ঞান মানে বিজ্ঞান কি শুধু আবিষ্কার করতে থাকবে নাকি একটা দর্শনকে ধরে আবিষ্কার করতে থাকবে? একজন মানুষ একটা যখন কোনো টেকনোলজিকে আপন করে নেয় তখন তার মধ্যে কোনো নীতিবোধ থাকে না। টেকনোলজি কনভিনিয়েন্স, হ্যাঁ সুবিধে। সুবিধে। কালকে যদি বলে যে আমার সুইগিটা আমার ছাদে এসে রেখে যাবে খাবারটা, আমি যদি অ্যাকসেপ্ট করে নেবো। তার পেছনের যে চিন্তা, আচ্ছা যদি ছাদে রাখে তাহলে যে ছেলেটা বাইকে করে আসতো, যে গিগ ওয়ার্কার, তার কি হবে? ওই প্রশ্নটা তোমার মধ্যে চলবে, কিন্তু আদতে তুমি ওটার সঙ্গে দেখবে ইভেনচুয়ালি কোপ আপ করতে পারবে না। না ছাদেই তো দিয়ে যাচ্ছে, বাইকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়। একটা যদি রোবট এসে সত্যিই তোমাকে সকালবেলা অনেকগুলো জিনিস করে দেয়, তুমি তো অ্যাকসেপ্ট করে নেবে। এবার যখন সত্যি, আর পৃথিবীর যে কোনো শিল্পচর্চার একটা ডিসিপ্লিন আছে। তোমার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু এই ডিসিপ্লিনটাকে ভেঙে দিয়েছে। ফলত ক্রুকেড আর্ট ওয়ার্ল্ডে আমরা বসে আছি। আমি মাঝে মাঝে পোস্ট আর্ট এরা বলি, ইট ইজ এ ক্রুকেড আর্ট ওয়ার্ল্ড। মানে এটা ডাজন্ট মেক এনি সেন্স। মানে তুমি যেটার মধ্যে আছো আর তুমি যেটার প্রতি নিজেকে নিয়ে যাচ্ছ, এটা তুমি টেনে ধরে রেখেছো বল। নাহলে এটা আমি বলছি, তুমি 2 ঘন্টা সিনেমা দেখতে গেলে ইউ ক্যান নট ইট এনিথিং, এটা হতে পারে না। অবশ্যই তুমি বলবে যে এদের সবসময় বেশি বাড়াবাড়ি, না ব্যাপারটা তা নয়। এইটুকু সেভাবে তো তৈরি হয়নি জিনিসটা। আমি সকালে উঠছি, খাবার খাচ্ছি, করছি, লাঞ্চ করছি, চান করছি, সব জায়গায় সবকিছু করছি। আমি একটা সিনেমা হলে গিয়ে, থিয়েটার হলে গিয়ে খাবার খেতে পারি না। এবার এটা মানুষকে তুমি বলে কিছু হবে না। মানুষই তো দেখতে যায় থিয়েটার, ওই খাবার খায় না তো। আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে অভিনয় করেছি, কোথাও খায় না, মাচাতেও খায় না। আমি ঠাকুরনগরে অভিনয় করেছি, বনগাঁতে অভিনয় করেছি, সব জায়গায় অভিনয় করেছি, কোথাও খায় না। সিনেমা হলেই কেন খায়? কারণ দেওয়া হয়। কারণ কোথাও একটা আমেরিকান কালচারে তোমাকে পপকর্নটাকে সিনেমার অংশ হিসেবে বিক্রি করা হয়েছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে সেটা তো কিছু করতে পারবে না। হ্যাঁ, করতে পারবো না, কিন্তু সেটার যে কনসিকুয়েন্স সেটা কিন্তু তোমাকে ফেস করতে হবে। মানে শেষ পর্যন্ত তুমি শিল্পীকে এটা বলতেই পারো না যে দাদা হচ্ছে না শিল্পটা। সেই যেটা করেছিলেন তারপরে আর হচ্ছে না। তুমি ওকে কাউন্টার বলতে পারবে না যে তুমি বস একটু 4-5টাও দেখো। দাদা গানটা হচ্ছে না, কিন্তু হারমোনিয়ামটা ভাঙা কি? আপনি দিন না আমাকে একটা হারমোনিয়াম। হারমোনিয়াম মানে কি? একটা ডিসিপ্লিন, ওয়াচ ডিসিপ্লিন। দেখুন না একটা নতুন কাউকে একটু একটা মন দিয়ে দেখুন না। 2টো দেখুন, ছেড়ে দিন, বাদ দিয়ে দিন। এবার এটা তো আমি বলতে চাই যে এগুলো খুব হাইপোথেটিক্যাল কথা। এভাবে তো সোসাইটি চলে না। সোসাইটি এখন পরিষ্কার তুমি বুঝতে পারবে যে সোসাইটি কিভাবে চলছে। হোয়াট ইজ ফেসবুক, হোয়াট ইজ ইনস্টাগ্রাম, হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ইন্টারনেট, এখন তো পরিষ্কার, মানে দে আর অল। তোমার কি মনে হয় এআই এর অ্যাডভান্সমেন্ট আস্তে আস্তে ইনএভিটেবল প্রয়োজনীয়তা আটকাতে পারবে না। ফাদার অফ এআই যে ভদ্রলোক, তিনি বলে দিয়েছেন যে এটা আমাদের হাতের মধ্যে নেই। ইনএভিটেবল, মানে তুমি এটা কোনো শক্তি দিয়ে রুখে দিতে পারবে না। তোমার অভিনয় যেটা, সেটাতে তো একটা ভুল করে ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে, সেটা কি এই পারবে? একটা শট যেটা তুমি স্কিমের বাইরে গিয়ে ভুল করে করেছো, কিন্তু সেটা প্রচন্ড ভালো হয়ে গেছে ইন দ্য লার্জার স্কিম অফ থিংস, সিনেমাটার জন্য দেখতে ভালো হয়ে গেছে ব্যাপারটা, সেটা কোনোদিন এই করতে পারবে? ওর কি ভুল করার ক্ষমতা আছে? আমি তোমার কাউন্টার কোয়েশ্চেন করি। ক্যাসেট জড়িয়ে গেলে আমরা ওটা বের করে ওই আঙুলটা ঢুকিয়ে ঘুরিয়ে 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 রিলটা লাগাতাম। তুমি কি ওইটা মিস করো? না। তুমি যদি এটা মিস করতে, তুমি ওটা প্রিজার্ভ করে রাখতে। তুমি দেখছো মোবাইলে
টিপ করলাম, গান শুরু হয়ে গেল। হুম হয়তো ও যদি ওটা না পারে, না পারবে, আমারটা তখনই লোকে রিকল করবে, একটা ব্লাড অ্যান্ড ফ্লেশের ইমোশনাল ফাংশনিং বডিকে তখনই রিকল করবে যখন সে ওটা মিস করবে। আর যদি তুমি কিছু মিস করো, সেটা তোমাকে পরিশ্রম করে প্রিজার্ভ করতে হবে। একটা পুরনো চেয়ারের মতো, বা রেডিওটা প্রতিদিন মুছতে হবে। রেডিও আমার বাড়িতে বাজে না, আমার বাড়ির রেডিওটাতে ওপরে একটা রাবার কোটিং ছিল, একটা তেলচিটে ময়লা হয়ে গেছে, আমি নিজেই বলে লাভ নেই। শুনে নিই। হ্যাঁ, কারণ আমি তো শুনছি, আমি তো কানে ব্লুটুথ দিচ্ছি, চালাচ্ছি, এ করছি। আমি একটা তোমাকে অভিজ্ঞতা শেয়ার করি, যে টেকনোলজি মাঝখানে থিয়েটার করার সময় ভীষণ মধুসূদনে এমনি একটু সমস্যাও আছে, প্রচন্ড চেঁচাতে হচ্ছে। মানে আমি তো জানি আমি এতদিন ধরে 15 বছর হয়ে গেল মঞ্চে অভিনয় করছি, কখনো এত চেঁচাতে হয়নি, কিন্তু লোকজন শুনতে পাচ্ছে না। জোরে জোরে আরে গলা ফাটিয়ে অভিনয়ের একেবারে মানে হয়ে যাচ্ছে, ছত্রাখ্যান হয়ে যাচ্ছে। সন্দীপ, নিখিলেশ, বিমলার অভিনয়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, আর দর্শক বলেই যাচ্ছে জোরে 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 জোরে। কেন? কারণ আমাদের এই প্র্যাকটিস, ইয়ারড্রপ প্র্যাকটিস, হেডফোন প্র্যাকটিস। সাংঘাতিক। থিয়েটারের শোনার অভ্যেসটা কি? যাত্রা ছোটবেলা থেকে আমি মেদিনীপুরে দেখেছি। কি হতো বলতো সাউন্ডটা? ওরা একটা ওখান থেকে থ্রো করছে, আর তোমার ডিজায়ার অফ লিসেনিংটা যাচ্ছে। দুটো মিশে তোমার শ্রাব্যতা তৈরি হচ্ছে। মাঝপথে দেখা না হলে মাঠের মধ্যে লোকজন সে সম্পূর্ণ কনসেন্ট্রেট করছে ওইটা। এবার তুমি সাউন্ড ইন্টেন্সিটিকে বা ইন্টিমেসিকে কোথায় এনে ফেলেছো তুমি ভাবো। তুমি শ্বাস পাচ্ছ এখানে, হার্টবিট পাচ্ছ এখানে। নয়েজ ক্যান্সেলেশন গুলো লাগিয়ে দিলে এখন সমস্ত মানে প্রায় প্রত্যেকটা ইয়ারপডে নয়েজ ক্যান্সেলেশন নাকে এতে ঢুকিয়ে দিলে তুমি অটোতে বসলে তোমার আশপাশ 50% নয়েজ ক্যান্সেল করে দিচ্ছে। তারপরে তুমি যাচ্ছ মধুসূদনের শেষ রোতে বসে একটা ডায়লগ শুনতে, তোমার তো উইলই নেই ওটা শোনার। তো অভ্যাস চলে গেছে, ফিজিক্যাল উইল চলে গেছে। তো এগুলো হচ্ছে কনসিকুয়েন্স, স্থিতিস্থাপকতা আর নেই। এগুলো কনসিকুয়েন্সেস, এগুলো হচ্ছে সমস্ত রেজাল্ট। এগুলো কিন্তু চলবে, এগুলো আমি বলছি এই সব কটা, এটা একটা উদাহরণ। এইভাবেই সব কটা জিনিস একটা আর্টিস্টিক ডিসিপ্লিন, এনিথিং আর্টিস্টিক। মানে এখন আর্টিস্টিক কথাটাকেও বলে দিতে হয় সহজ করে, সেটা হচ্ছে যে এনিথিং আর্টিস্টিক। মানে একটা কমার্শিয়াল ছবি, সেটাও আর্টিস্টিক। একটা অন্য ধারার ছবি, সেটাও আর্টিস্টিক। সবকিছুর আর্টিস্টিক অ্যাপ্রোচের একটা ডিসিপ্লিন আছে, সেটাকে এটা ভাঙতে 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 যাচ্ছে, এবং একদিন এটা কমপ্লিটলি কোল্যাপস করে যাবে। সেটা যাবেই, যতই দুঃখ। এবার এটা যদি কেউ বলে, তাতে হতাশা কেন হবে? আই এম সেইং দ্য ট্রুথ। তুমি কাউকে গিয়ে ফ্যাক্ট চেক করাও, যে আচ্ছা অনির্বাণ যেটা বলছে সেটা কি কোনো চান্সেস আছে? এটা তোমার একটারকে জিজ্ঞেস করলে হবে, তোমার কোনো বিজ্ঞানীকে জিজ্ঞেস করতে হবে, তোমার কোনো ডেটা সায়েন্টিস্টকে জিজ্ঞেস করতে হবে, তোমায় কোনো যে অ্যাডভান্স ডেটা রিসার্চ নিয়ে পড়াশোনা করছে, এআই নিয়ে পড়াশোনা করছে, তাকে জিজ্ঞেস করতে হবে। এটা তুমি বেরিয়ে এসে একজন সঙ্গীত শিল্পীকেই জিজ্ঞেস করলে, সে কিন্তু বলবে না রে, শেষ পর্যন্ত না জানিস মানুষ ঠিক। আরে মানুষ কি করবে, মানুষ জানে। তুমি যারা মানুষকে ডিল করছে থ্রু ডেটা, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আমাদের একটা ব্যাপার আছে না, আমরা অভিনেতাদের সাথে কথা বলি, হ্যাঁ, রাজনীতির লোকেরা রাজনীতির লোকেদের সাথে কথা বলে, এইরকম টাইপের আর কি। অথই আর টিকটিকি দুটো একদম আলাদাভাবে আমি কথা বলছি, কিন্তু দুটোর একটাই মিল। দুটো দুটো থিয়েটার প্রোডাকশন হয়েছে, এবং দুটো বল্লভপুর তো ছেড়েই দাও, আমি বল্লভপুরের আলাদা প্রসঙ্গে আসবো। টিকটিকি অন দ্য পেপার খুব ভালো প্রজেক্ট মনে হয়, কিন্তু টিকটিকি করতে গিয়ে কি তোমার মনে হয়েছে সামথিং ওয়াজ মিসিং? আমরা যেটা হইচইতে করলাম, হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি আর রানা, কারণ এটা মানে থিয়েটারটা আমার দেখা, আমারও দেখা। এই থিয়েটারটা আমার দেখা না, আমার দেখা হচ্ছে রাজা দাশগুপ্তর ওই টেলিফিল্মটা দেখা, সৌমিত্র বাবু আর বাবান্দার দেখা। কিছু অফ লেগেছিল, আমার গল্পটা খুব পুরনো লেগেছিল। গল্পটা একটু পুরনো লেগেছে। আমি যখন করেছিলাম অভিনয়, তখন আমার মনে হয়েছিল খুব ডেটেড স্টোরি। কিন্তু আমি যদি কনসেপ্টের কথায় যাই, মানে তুমি যদি দেখো হচ্ছে লরেন্স অলিভিয়ার তারপর তুমি যদি আবার মাইকেল কিন আর জুড লয়েডটা দেখো, স্মিথটা, ওরা যেভাবে একই গল্প রেখে যেভাবে জিনিসটাকে অ্যাডাপ্ট করে করে নিয়েছে, অ্যাডাপ্টেশন করেছে, আমার মনে হয়েছিল এই গল্পটার একটা, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, সেটা এক ধরনের অ্যাডাপ্টেশন দরকার ছিল। আজকের সমাজের গল্পের কথার দরকার ছিল, যে সমাজটার কথা বলে যেটা যেটা এই স্ক্রিপ্টটাতে ছিল, যেটা আসলে রাজা
দাশগুপ্ত যেটা করেছিলেন সেটাতেও ছিল, সেটা হচ্ছে যে একটা, যেটা অ্যাকচুয়ালি চেরি অর্চার্ডে আছে, সেটা হচ্ছে যে একটা সমাজের সোশ্যালিস্ট বা একটা প্রলেতারিয়ের ধারণা এসে একটা ফিউডালিজমকে ভাঙছে, অ্যাটাক করছে। হ্যাঁ, তাকে এসে বলছে ইউ আর নাথিং, যেটা চেরি অর্চার্ডে লোপাহীন বলে। তা আসলে তো স্লুথ বা টিকটিকি সেটাই, যে একটা মানে তথাকথিত একটা নিচ নিচ তলা থেকে উঠে আসে একটা লোক ওপর তলায় এসে ওর সিস্টেমটাকে এদিক ওদিক করে দেয়। এটা ধ্রুবদা যে টিকটিকি ডিরেক্ট করেছেন তাতে দৃশ্যগতভাবে আরো এটা বেশি আছে, কারণ সত্যি বাড়িটা জমিদার বাড়ি, বেলজিয়াম কাঁচ, অমুক তুসুক সবকিছু বেশি আছে। আমার সামাও মনে হয়েছিল যে আসলে যদি মানে আমরা তো অনেকটা টাইম পেরিয়ে এসছি, মানে রাদার সোশ্যালিজমও চলে গেছে, একটা পুরো নতুন একটা সময়, অন্যরকম সময়, সেটারও একটা সময়, ক্যাপিটালিজম হ্যান ত্যান যেভাবেই হোক, তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল জায়গা থেকে অত পেছনে ফিরে যাওয়াটা একটু পুরনো হয়েছে বলে আমার নিজস্ব ধারণা। এবার আমি অথৈ নাটক হিসেবে দেখিনি, আচ্ছা, খুবই অনেস্টলি বলতেই আচ্ছা, হবে আচ্ছা। সেটা। কিন্তু আমি অথৈ সিনেমা হিসেবে দেখেছি এবং আচ্ছা। আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা। উম, যখন তোমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলে যে একটা নাটককে সিনেমায় রূপান্তরিত করিতে হইতে গেলে কি কি করিব ও কি কি করিব না হুম। চিত্রনাট্যের সময়, সেটা কি হয়? তোমার তো একটা পার্টিসিপেশন আছে, তুমি হ্যাঁ, আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম। স্ক্রিপ্টটা কমপ্লিটলি অরণ্যদারই লেখা, অরণ্যদারই এডিট করা, অরণ্যদারই সব করা। তাও আমরা বহুবার বসেছি। মানে আমি একা নয়, আমি অরিত্র, সৌমিক দা সকলেই বসেছি। কি করিতে হয়, কি করিতে হয়, মানে একটা জিনিসটাকে একটা মানে স্টেজ থেকে বের করে এনে একটা রক্ত মাংসের মাটিতে ফেলতে হয়। আর বাড়িটা একটা বাড়ি লাগে। স্টেজে শুধু ফ্রেম দিয়ে হয়ে যায়। বা কি বলবো? আ মাঠটা একটা মাঠ লাগে, গাছটা একটা গাছ লাগে। হ্যাঁ, সেগুলো এইগুলোই ঠিক লাগে। আছে। আর না, স্ক্রিন প্লে ওয়াইজ এবং আ কিছু চরিত্র ফেলা এই কিছু দৃশ্য ফেলা যায়, কিছু দৃশ্য এড হয়। হ্যাঁ, সেগুলো অর্ণব প্রচুর দৃশ্য এড করেছিল। মানে সিনেমার জন্য যেগুলো নাটকে নেই। অনেক দৃশ্য এড করেছিল। তার মধ্যে আমরা জানি না পরে ওটিটি রিলিজ হলে দেখা যাবে। প্রতীক একটা চরিত্রে অভিনয় করে। সেই সিনটা আমরা সিনেমা কাটে রাখতেই পারি। ওকে, ওটা একটা আলাদা সিন। ওই সিনটা ধরে আমরা ফেলে দিয়েছিলাম। আচ্ছা। আ এ এ মানে এত ভালো ডকুমেন্টেশন অফ অ্যাক্টিং প্রতীক আর অরুণদা। মানে আমি চাই ওটা রিলিজ হলে যেন ওইটা রেখেই রিলিজ করা হয়। আর মানে চমৎকার অভিনয়। এইগুলোই হয়। আর মানে কি করিতে হইবে, কি করিতে হইবে না, মানে এরপর না সেট কিছু সেট রুল নেই। কারণ তার আগে এবার বলতে হয় তোমার বড় পর্দায় ডেবিউ এর কথা। অ্যাজ আ ডিরেক্টর। এখন অন পেপার মনে হচ্ছে খুব সহজ, তো এই তো কমেডি ছিল, এই ছিল, সেই ছিল, এ তো করেই দেওয়া যেত। কিন্তু বাদল সরকারের চেনা নাটক, আমরা যারা যারা নাটকের সাথে দূর দূরান্তে পর্যন্ত জড়িয়ে আছি তারা এই নাটক জানে। সেই নাটক তাকে এইভাবে ট্রান্সলেট করে, এবং একটি ছেলে তার প্রথম ছবিতে স্পর্ধা দেখাচ্ছে তার নাট্যকারকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গানটা টাইটেলে ইউজ করতে। হাউ ডিড বল্লভপুর হ্যাপেন, মানে এবং এই পুরো অ্যাপ্রোচটা, তুমি যখন বাদল সরকারের উপর গানটা করলে তখন কোনো বাধা আসেনি বা কিছু আসেনি, পুরো বিষয়টা বলো। আমি তখন গিয়ে এসভিএফ এ পড়েছি ৩ টে গল্প। মানে ৩ টে আইডিয়া। ৩ টেই খুব মানে ২ টো খুব ডার্ক, আর একটা হচ্ছে বল্লভপুরের রূপকথা। তো সকলেরই বল্লভপুরের রূপকথাটা পছন্দ হয়েছে। পছন্দ হয়ে শ্রীকান্তদাও এগ্রি করেন যে হ্যাঁ, করলে এটাই করব। এটা বেশ ইন্টারেস্টিং লাগছে। তারপরে আমি এস্তোনিয়া চলে যাই। অনেকটা দিন মিসেস চ্যাটার্জি অ্যান্ড নরওয়ে শুটিং করতে। ভার্সেস নরওয়ে। হ্যাঁ, তো ওখানে গিয়ে জানতে পারি যে ওটা নাকি কপিরাইট কেউ একজন নিয়ে রেখেছে। আমি প্রতীককে বলি, "প্রতীক তাহলে তো আর হবে না রে।" বলছে, "তুই একটু দাঁড়া, আমি একবার প্রকাশদার সাথে কথা বলি।" প্রকাশ ভট্টাচার্য নন্দীপট দলের, যারা এখনো বল্লভপুরের রূপকথা করে, যেখানে মূল চরিত্রে অভিনয় করে প্রতীক দত্ত আচ্ছা। এবং শাওলি। আম প্রতীক কথা বলে। তারপরে জানি না কিভাবে কোনোভাবে আমি এস্তোনিয়াতে থাকাকালীনই কমপ্লিটলি প্রতীকের উদ্যোগে প্রকাশদা, বাদলবাবুর স্ত্রীকে নিয়ে কথাবার্তা বলে আমরা কপিরাইটটা পাই। ফিরে আসার পর আমাদের স্ক্রিপ্ট লেখার প্রসেসটা শুরু হয়ে যায়। তারও অনেক পরে। প্র্যাকটিক্যালি আমার মনে আছে আমি ফিরে এসেছিলাম সেপ্টেম্বর মাসে।
তারপরে দুর্গাপুজো চলে আসে, যে বছর গোলন্দাজ রিলিজ করছে। আমি বম্বেতে একটা প্যাচ শুট করতে যাই, প্যাচ শুট করে ফেরার পথে আমার কোভিড হয়। সেই পুজোটা আমার কোভিড হয় 2021 সালে। ওই কোভিডে ওই যখন এতে ছিলাম আইসোলেশনে, তখন আমি বল্লভপুরের ওই প্রথম দৃশ্যটা লিখি। ওই নৌকো করে ওরা যাচ্ছে, যে এক গল্প হাজারবার বলতে বলতে আর এক গল্প থাকে না, পাল্টে পাল্টে যায় মানুষের জীবনের মতো। ওই লেখাটা হয়, তার আগে টুকটাক প্রতীক এডিট করছিল। এইবারে পুরো জিনিসটা লাইট করে আমাদের ইচ্ছে ছিল ফেব্রুয়ারি মার্চ নাগাদ শ্যুট করব। না পেরে আমরা সেই মে মাসের তপ্ত গরমে শুটিং করি। আর শুটিংটা তো মানে প্রচন্ড কষ্ট, প্রচন্ড কষ্ট। তুমি তো বলো তোমার আয়ুক্ষয় হয়েছে। আয়ুক্ষয় প্রচন্ড কষ্ট হয়েছে। এবং রাতে প্যানিকে উঠে বসতে তো। হ্যাঁ, আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম। আমি এমনি খুব নার্ভাস প্রকৃতির আর কি, যতটা আমাকে দেখে কুল ক্যাল লাগে, আমি খুব নার্ভাস প্রকৃতির। আমার একটা কাজকর্ম সংক্রান্ত একটা প্যানিক আমরা লুগো রহস্যতেও দেখেছি, কিছু লেফট ওভার হলে তুমি আমার ভীষণ সন্ধ্যেবেলা কিছুতেই শান্তিতে বসতে না। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, সেই তো প্রথম আরব সাগরের দিকে পাড়ি তো সেই প্রথম। হ্যাঁ, কেমন পুরো অভিজ্ঞতাটা? খারাপ নয়। আমার সব থেকে অ্যামেজিং অভিজ্ঞতা ছিল যে একটা বম্বের ছবি, প্রথমত হিন্দি ছবি, হিন্দি বলতে হবে, দ্বিতীয়ত শুটিং বল্টিক ইউরোপ। আমি তো কখনো এমনি ইউরোপ, সুন্দর ইউরোপ যেটা মেন স্ট্রিম ইউরোপ তো যাইনি, গেছি বল্টিক, অল্টারনেটিভ ইউরোপ। অপূর্ব জায়গা, গোটা দেশটাতে 14 লাখ লোক থাকে, গড়িয়া মরে আছে সকাল থেকে, জায়গায় গেছি। ফরেন ফেটিক বলে একটা জিনিস আছে, যে কোনো আওয়াজ নেই তো। আমি তো পাগল হয়ে গেছি 15 দিনে। আমি তো রাত্রেবেলা ঘুম থেকে উঠে ভাবছি আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ, আমি পারবো না থাকতে এভাবে বেঁচে, ভয়ঙ্কর হয় ওটা। আমি ছিলাম প্রায় 45 দিন। তো একটা হোটেলে, হ্যাঁ, তার মধ্যে আমি 2 দিন গিয়েছিলাম হচ্ছে ওই ইয়েতে, আমি যেহেতু সিঙ্গেল ভ্যাকসিন ছিল আমার, ওটা কি কোয়ারেন্টাইনে ছিলাম 3 দিন। তাতে কেউ আমার ঘরে আসছে না, বাইরে খাবার রেখে চলে যাচ্ছে, সে কয়েদির মতো আসি। তো ঠিক আছে, নতুন অভিজ্ঞতা হিসেবে রানী মুখার্জির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা হিসেবে আমার মনে আছে। আমার আলাদা করে মনে হয়নি যে ওটা ওখানে কোনো, দ্যাট ইজ নট ম্যাজিক্যাল ওয়ার্ল্ড। আমরা যা করি তাই করে ওরা। তাদের প্যান্ডেলটা একটু বেশি সময় ধরেই খাটায়। মানে আমাদের ওর অর্ধেক সময় প্যান্ডেল খাটিয়ে হাত পুজো হয়ে যায়। ওদের প্যান্ডেল খাটাতে অনেক সময়। আমাদের কাছে টাকা নেই বলে আমাদের তাড়াতাড়ি করতে হয়। সেটাও ঠিক। টাকা থাকলে পুজো বেশিক্ষণ ধরে করবো, অতক্ষণ ধরে প্যান্ডেল খাটাবো? প্যান্ডেল খাটাতে অনেক টাইম লাগে। আর কিছু করছো না গেলিকে? কেউ কিছু বলেনি। যে কটা বলেছিল সেগুলো মানে জমে হয়নি, জমেনি। ওরা খুব একরকম রোল দিতে চায়। বরের রোল, খারাপ বর। বম্বে তো ওইভাবেই চেনে আর কি, वो लड़का है ना वो, अरे रानी का हस्बैंड किया, রানী কা इस हस्बैंड का रोल में उसको बुलाओ। আমার তাতে কোনো অসুবিধা নেই। আর আমি হচ্ছে একদম মানে কুয়োর ব্যাং। আমি একটাই ভাষা ভালো করে শিখেছি, আমি অত্যন্ত কমফোর্টেবল সেই ভাষায়। আমার এটা যতই হিন্দি হোক, যতই খারাপ হোক, যতই ছোট হয়ে যাক ইন্ডাস্ট্রি, যতই যা কিছু হোক, আই লাভ মাই ল্যান্ড। আমি আমার মাটিকে, জমিকে, এখানকার মানুষকে, আমার ভাষাকে আমার মায়ের মতো ভালোবাসি। ফলত আমার কাছে এই ভাষাটা ছাড়া শিল্প চর্চাটার প্রায় কোনো গুরুত্ব নেই। আমাকে যদি নেহাত কোনোদিন অর্থের প্রয়োজনে অন্য কোথাও গিয়ে, কত মানুষকেই তো করতে হয় যারা বাংলা ভালোবাসেন আমারই মতো, তাদেরকেও তো অনেককে বাধ্য হয়ে গিয়ে বাইরে থাকতে হয়, কাজ করতে হয়। যদি আমি কোনোদিন বাধ্য হই, করব, কিন্তু আমি এটা জানি এই ভাষাটা ছাড়া একজন আর্টিস্ট হিসেবে আমি, এমনকি তোমার কথায় একজন টেকনিশিয়ান হিসেবে আমি ফাংশন করতে পারবো বলে আমি মনে করি না। কারণ আমার সবটার মধ্যেই আসলে লুকিয়ে যেটা আছে সেটা ভাষা। অ্যাজ এ ডিরেক্টর তুমি যখন কোনো গান বলো যে এই গানটা থাকবে বা এটা ঠিক, তোমার গানের কানটা তৈরি হয়েছে কিভাবে, বা তুমি কিভাবে গানকে অ্যাপ্রোচ করো নিজের ছবিতে বা মন্দারে বা যে কোনো কাজেই? মিউজিককে আমি দেখেছি তুমি খুব প্যাশনেট তো মিউজিক। সেটা আমি ব্যক্তিগতভাবে মিউজিক নিয়ে, আমার যে খুব গান নিয়ে, আমি মোটামুটি একটা মানে নাটকের মতোই। আমি এমনিতে সিনেমাতে এক্ষেত্রে মনে করি যে টপ লো, মানে এই গানটা যার একেবারে পরে বাঁধিয়ে রাখার মতো, যে সিনেমার গান কেমন হবে এবং পপুলার গান, পপুলার হবে কোন গান, ওর উপরে কেউ নেই, না, নো ওয়ান। যখন প্রসঙ্গ সৃজিতদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ভালো, আমি এতগুলো কাজ করেছি, নখানা কাজ। এবং আজকে যে আমাকে সারা পৃথিবীতে বাঙালি মানুষ, বাংলা ভাষী মানুষ
একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে চেনে, সেখানে অনেকখানি গুরুত্ব সৃষ্টি করেছে, অনেকটা। বেশ, সে কথাই হলো, তাহলে সে কথাই রইলো হ্যাঁ, আমাদের আজকের মতন। ঠিক আছে। তাহলে আজকে 21শে ফেব্রুয়ারিতে আমরা শ্যুট করছি, জানি আপনারা দেখবেন হয়তো 1.5 মাস 2 মাস পরে, কিন্তু 21শে ফেব্রুয়ারিতে একজন মানুষ বলল, যত যাই হয়ে যাক এই ভাষাটাকে বুকে নদীর মতন আগলে রাখতে পারবে এবং আগলে রাখতে চায়। সেইটুকুনি সুর নিয়ে আজকের এই আড্ডাখানা শেষ করি। কি বার বলবো, হ্যাঁ আমাদের এই গেঞ্জি, আমার এই গেঞ্জি বানিয়ে দিচ্ছে বংমেড, ওদের বিজ্ঞাপন তো যাচ্ছে, আপনারা কেনার হলে কিনে নিন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন সহজ কথাকে। ধন্যবাদ।